আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা। তোমাদেরকে আরেকটা অনুশীলনীর প্রশ্ন যে সলভ সেই ক্লাসে স্বাগতম। সো আজকের ক্লাসে আমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপারের এক্কেবারে লাস্টের অধ্যায়, কেমিস্ট্রির শেষ অধ্যায় অর্থনৈতিক রসায়নের কি অনুশীলনীর প্রশ্ন আছে সেগুলো দেখব। আসলে এই অর্থনৈতিক রসায়নে প্রচুর নাম্বার, প্রচুর সংখ্যাভিত্তিক তথ্য থাকে। আ সো যেটা পড়তে গিয়ে আসলে মাথা আওলায় যাওয়ার কথা এবং মাথা যখন আওলায় যায় তখন আমরা ডিসিশন নিই যে এই সংখ্যাভিত্তিক তথ্যগুলো আর পড়ার দরকার নাই। যেহেতু পারতেছি না। সো বা আসলে ডিসিশন কারেক্ট। সংখ্যাভিত্তিক তথ্য আসলে পড়ে যেটা মনে রাখতে পারবা না। আমার কথা হলো যেটা পড়ে মনে রাখতে পারবা না সেটা কেন পড়বা? শুধু কেন প্রেশার নিবা? সো পড়লে অবশ্যই মনে রাখতে হবে। আর না পড়লে না পড়ো। অন্য কিছু মনে রাখো ওই জায়গাটায়। সো যাই হোক আজকে আমরা দেখব যে অনুশীলনীর কি টাইপের প্রশ্নগুলো আসে। সংখ্যাভিত্তিক তথ্য তোমার পড়তে প্যারা হচ্ছে, অনুশীলনীতে খালি যেই তথ্যগুলো আছে সেগুলা পড়ো। ঠিক আছে? আ সংখ্যা যেগুলো অনুশীলনীতে দিছে সেগুলো খালি পড়ো। সো চলো ক্লাস শুরু করি। আমি মুশফিক সাদিদ প্রাপ্য। তাহলে শুরু করলাম। আচ্ছা, বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসের কত শতাংশ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়? প্রথম প্রশ্নই সংখ্যাভিত্তিক প্রশ্ন এবং মেডিকেলের বিগত বছরে আসা প্রশ্ন। সো এটা মনে রাখবা কিভাবে জানো? আমি মনে রাখতাম একটা টেকনিক দিয়ে। আমি এই ছন্দটা নিজে বানাইছিলাম। যে আচ্ছা ২০ ঠিক আছে? ২০ তো ২০ কি? এই যে মানুষজন মাদকদ্রব্য খায় এটাই তো বিষ, তাই না? তাহলে বিষ হলো কি আছে? বিষ মাদকদ্রব্য এরকম। ইয়াবা আছে, ঠিক আছে? ইয়াবা আছে, তারপরে গাঁজা আছে। তো তোমরা তো যথেষ্ট বড় হইছো। সো এগুলো তো বিষ এটা তুমি বুঝতেছই। সো এটা দিয়ে আমরা একটা কাজ করে ফেললাম সেটা হলো আমাদের পার্সেন্টেজ গুলো সিরিয়ালি পড়ে ফেললাম। বিদ্যুৎ উৎপাদনে আমাদের হলো প্রাকৃতিক গ্যাসের ৫৫% ইউজ করা হয় বিদ্যুৎ উৎপাদনে। তারপরে হলো যদিও এটা তালবস্য দিয়ে লিখছিলাম আগে, ঠিক আছে? ধরলাম পেট কাটা মধ্যমাংশ তালবস্য। শিল্প উৎপাদনে হলো 18% আমাদের ইউজ করা হচ্ছে আ এই যে 18% ইউরিয়া প্রাকৃতিক গ্যাসটা ইউজ করা হচ্ছে। এই দিয়ে হলো ইউরিয়া। ইউরিয়াতে ইউজ করা হয় 10%, বাসাবাড়িতে ইউজ করা হয় জ্বালানি হিসেবে 12% এবং লাস্টলি তোমার হলো 5% ইউজ করা হয় গাড়ির জ্বালানি হিসেবে 5% ইউজ করা হচ্ছে। সো যদিও মানে সিরিয়ালটা যদিও 12 আগে চলে আসার কথা 10 আসছে। বাট বইয়ের সিরিয়াল যেভাবে আছে বই অনুযায়ী মনে রাখলাম 55, 18, 10, 12, 5 ঠিক আছে? সো তাহলে করতে এটা মুখস্থ হয়ে গেছে। তো আশা করি প্যারা হবে না। ১-২ বার পড়ো দেখবা যে মাথার মধ্যে গেঁথে গেছে বা অপশন দেখলেই মনে পড়ে যাবে। যেহেতু বিদ্যুৎ উৎপাদন আসছে তাহলে এই বছর পরবর্তী কোনো একটা চলে আসতে পারে। ৫৫% হলো উত্তর। ঠিক আছে? পরবর্তী যেটাই আসুক না কেন আমি আশা করি তুমি পারবা। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটা? প্রাকৃতিক গ্যাসের ওভারঅল প্রধান উপাদান হলো CH4 ঠিক আছে? এটাই জ্বালানি হিসেবে ইউজ করি। বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস অনেক ভালো। এখানে প্রায় দেখা যায় যে 98% ই CH4 থাকে। অন্যান্য কান্ট্রি গুলোতে 80-85 মতন থাকে। বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র কোনটা? তিতাস গ্যাস ক্ষেত্র হলো সবথেকে বড়। দেখবা যে ওই যে তিতাস গ্যাস ফিল্ডের গ্যাসের ইয়েতে তুমি প্রায়ই দেখবা অ্যাডভার্টাইজমেন্ট বা কোনো ইয়েতে দেখতে পারো। ঠিক আছে? কোম্পানির লোগো-টোগো কোথাও না কোথাও দেখছো। এবার দেখি বাংলাদেশ প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রে গ্যাস কোন ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়? দেখো, এটা আবারও বোর্ডের প্রশ্ন ছিল। দেখছো বোর্ডের প্রশ্ন মেডিকেলে রিপিট হয়। সো তোমরা অনুশীলনীর প্রশ্ন যখন সলভ করবা বোর্ডের প্রশ্নগুলোকেও হেলাফেলা করো না। বোর্ডের প্রশ্ন মেডিকেলে কিন্তু রিপিট হয়। যে দেখো ১৭ সালের বোর্ডের প্রশ্ন, একটু আগে যে আমি মেডিকেলের প্রশ্ন সলভ করলাম সেটা ছিল ১৮ সালের মেডিকেলের প্রশ্ন। সো এখন তাহলে যদি আমরা দেখি ওই যে বিষ ইয়াবা গাঁজা, তাই না? বিদ্যুৎ উৎপাদনে ৫৫% সবথেকে বেশি ইউজ করা হয় বিদ্যুৎ উৎপাদনে। কোন শিল্পে প্রাকৃতিক গ্যাস কাঁচামাল হিসেবে ইউজ করা হয়? প্রাকৃতিক গ্যাসটা কাঁচামাল হিসেবে ইউজ করা হয় আ কোনটাতে আমরা দেখলাম ইউরিয়া সারে। বিদ্যুৎ কিন্তু কোন শিল্প না বা ওটার কাঁচামাল না। বিদ্যুৎটার ক্ষেত্রে প্রাকৃতিক গ্যাস জ্বালানি হিসেবে ইউজ করা হচ্ছে। বাট কাঁচামাল যখন বলতেছে তখন কিন্তু ইউরিয়ার কথা চলে আসবে কারণ এরপরে ইউরিয়া ছিল। ইউরিয়ার ক্ষেত্রে আমরা জানি যে আ হাইড্রোজেন, ঠিক আছে? আ বা CO2 লাগে। তো ওই CO2 টা উৎপাদন করার জন্য দেখা যায় যে প্রাকৃতিক গ্যাসটা ইউজ করা হয়। আচ্ছা, এরপর দেখি প্রাকৃতিক গ্যাস উৎপাদনের জন্য বাংলাদেশকে কয়টা ব্লকে ভাগ করা হইছে? ২৩ টা ব্লকে ভাগ করা হইছে। আর গ্যাস ফিল্ড কয়টা আছে? ব্লক বললে ২৩ টা আর ফিল্ড বললে বলবা ২৯ টা। আ যাদের পুরাতন এডিশনের বই তাদের বইতে ২৭ হয়তো লেখা আছে। যাদের নতুন এডিশনের বই তারা দেখবা নতুন এডিশনে ২ টা বাড়ায় দিছে। আর যদি ফিল্ড বলে ২৯ বলবা। আর ব্লক যেহেতু চাইছিল ২৩ টা বলছি আমরা। ওকে। উৎপাদনের উপর ভিত্তি করে প্রাকৃতিক গ্যাসের প্রকারভেদ। উৎপাদনের উপর হলো শুষ্ক আর আর্দ্র এই ২ ভাগে ভাগ করা যায়। যে হয় শুকনা হবে নাইলে আর্দ্র হবে। এই ২ ভাগে ভাগ করা যায়। আচ্ছা। তারপরে সিএনজি স্টেশনে প্রাকৃতিক গ্যাস কতটুকু থাকে? এগুলো মানে হাজারী কবির স্যারের হলো আ বিশেষ করে এটা কবির স্যারের বইতে ডিরেক্ট দেওয়া আছে। ৯৬% থাকে সিএনজি স্টেশন গুলোতে। সো এগুলো মুখস্থ। দেখো, তোমার সব পার্সেন্টেজ মুখস্থ করতে হবে না। কিন্তু এই পার্সেন্টেজ তুমি মুখস্থ না করে গেলে আবার পাপ হবে। ঠিক আছে? সো ৯৬% অবশ্যই মুখস্থ করবা। নিম্নের কোনটি বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র? আচ্ছা, এখানে যেগুলো দেখতেছো ফুল
ফুলবাড়ি কয়লাক্ষেত্র, বড়পুকুরিয়া কয়লাক্ষেত্র, জামালগঞ্জ কয়লাক্ষেত্র। তুমি এখন বলতে পারো যে ভাই আপনি এত কনফিডেন্সের সাথে কেমনে বলতে পারলেন যে এগুলো কয়লাক্ষেত্র? কারণ কয়লাক্ষেত্রের ভালো টু খারাপ একটা সিরিয়াল মনে রাখতেই হয়। আমি সেটা মনে রাখতাম দিজা খাবো, ঠিক আছে? দিজা খাবো, ঠিক আছে? দিজা খাবো দিয়ে কি মনে রাখতাম? দিঘিপাড়ার কয়লাক্ষেত্র সবথেকে ভালো, তারপরে হলো জামালগঞ্জ, তারপরে হলো খালিশপুর, তারপরে হলো বড়পুকুরিয়া। সো তাহলে এই যে জামালগঞ্জ আর বড়পুকুরিয়া তো চলে আসলো কয়লাক্ষেত্রের মধ্যে। আর বাংলাদেশে আরেকটা কয়লাক্ষেত্র আছে ফুলবাড়ি, যেটা নাকি বন্ধ হয়ে গেছে বিভিন্ন কারণে। সো এটাও এজন্য ফুলবাড়ি নামটা সুন্দর, এটাও মনে রাখছিলাম। সো আমি কিন্তু বিবিআনা যে একটা প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র, এটা আমি মুখস্থ করি নাই। কারণ প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র আছে হলো তোমার ২৯ টা বর্তমানে। সো ২৯ টার নাম তো মনে রাখা সম্ভব না। সবথেকে বড়টা তিতাস, এটা মনে রাখা সম্ভব। সিলেটে ছাতক আছে, এটা হয়তো মনে রাখা সম্ভব। বাট বিবিআনা এরকম হলো হাবিজাবি গুলো মনে রাখা একটু টাফ। সো ধরো ৩ টা আমি বাদ দিছি, একটাই বাকি থাকে। আমি কনফিডেন্স এর সাথে বলতে পারি বিবিআনা হলো উত্তর। ঠিক আছে? বিবিআনা হলো উত্তর। লিকুইড পেট্রোলিয়াম গ্যাস এলপিজি, এটা কি থাকে? লিকুইড পেট্রোলিয়াম গ্যাসে বাষ্প থাকে। ঠিক আছে? মনে রাখবা লিকুইড পেট্রোলিয়াম গ্যাসে হলো বাষ্প থাকে। বাষ্প মানে কি? বিউটেন আর প্রোপেন থাকে। সো সহজ জিনিস যদিও। আ কারণ প্রাকৃতিক গ্যাসে থাকে মিথেন। তাহলে তো মিথেন প্রাকৃতিক গ্যাসে চলে গেছে। পেট্রোলিয়াম গ্যাসে কি থাকবে? ইথেনও থাকে না। মিথেন আর ইথেন প্রাকৃতিক গ্যাসে চলে গেছে মনে করো। তাহলে মিথেন, ইথেন আর পরের সিরিয়াল কার? প্রোপেন, বিউটেন। তাহলে প্রোপেন আর বিউটেন এটা হলো তোমার এই জায়গায় থাকে, এলপিজিতে থাকে। ইউরিয়া সার তৈরিতে কোন ক্ষেত্রে গ্যাস ইউজ করা হয়? মাত্রই বুঝাইলাম যে ইউরিয়া সার তৈরি করতে আ প্রাকৃতিক গ্যাসটা হলো ইউজ করা হয় তোমার হলো এই যদিও CO2 এর কথা বলছি, বাট হলো NH3 সিনথেসিস করতেও ওই যে হাইড্রোজেন হিসেবেও ইউজ করা যায়। সো নাইট্রোজেনটা নেয় বাতাস থেকে আর H2 নিলে এখান থেকে। সো NH3 সিনথেসিস এর ক্ষেত্রে প্রাকৃতিক গ্যাস ইউজ করে। তোমাদের এখন হাজারি স্যার না কোন স্যারের বইতে লেখা? কবির স্যারের বইতে লেখা। এখন লেখা আছে কি আর করবা। প্রাকৃতিক গ্যাসের কত, ইথেনের কত পার্সেন্ট কত? তাহলে আমরা ইউজুয়ালি মিথেনেরটা মুখস্থ করি। মিথেনেরটা মুখস্থ করতে যেয়ে ইথেনেরটা যেন মিস না হয়ে যায়। দেখো এতগুলো পড়বা কি মানে এখন কি তোমার বইতে ইথেন আছে দেখে কি তুমি বিউটেন প্রোপেন পড়বা? পড়বা না। খালি ইথেন যেহেতু কবির স্যারের বইতে আছে খালি ইথেনটা পড়ো। ইথেনের পার্সেন্টেজ হলো তোমার এখানে কত? এই যে 1.21 থেকে 3.95 আর ইথেন যেহেতু পড়তেছো ইথেনের থেকেও গুরুত্বপূর্ণ হলো মিথেন। সো মিথেন আর ইথেন পড়লেই তোমার সবগুলো গ্যাস ক্ষেত্রের মানে সবগুলো পার্সেন্টেজ কভার হয়ে গেল। ওকে? আচ্ছা। ৪ টা কয়লা খনির মধ্যে কোনটা সবথেকে উন্নত মানের? একটু আগে টেকনিক শিখাইলাম কি? দিজা খাবো। সো যেহেতু দিজা খাবো তার মানে দিঘিপাড়ারটা সবথেকে বেশি উন্নত। এটাই তো এর সিরিয়ালে গেল। দিঘিপাড়ারটা সবথেকে উন্নত। দেখো। তো বাকিগুলো আর এত বেশি উন্নত না। আস্তে, আস্তে কমছে। কোন কয়লার কুকিং মান সবথেকে বেশি? কয়লার কুকিং মানের ক্ষেত্রেও আমি ছন্দ ইউজ করতাম। ছন্দ তো না মানে এগুলো জাস্ট হলো একটা টেকনিক। PLBA পিট হলো সবথেকে খারাপ, লিগনাইট হলো সবথেকে তারপরে ভালো, বিটুমিনাস হলো তারপরে ভালো, সবথেকে ভালো হলো অ্যানথ্রাসাইট। অ্যানথ্রাসাইট কয়লাতে কোনো ধোঁয়া ছাড়াই তাপ উৎপাদন হয়। সো এবং প্রত্যেকটার হলো BTU ভ্যালু গুলো দেখবা। আ ব্রিটিশ থার্মাল ইউনিট ভ্যালু। এটা হলো ১০,০০০, এইটা হলো তোমার ১২,০০০ এর মতন, এইটা হলো আরেকটু বেশি হয়েছে যে হলো ১৩-১৪,০০০ এর মতন আছে। আর এটা হলো সবথেকে বেশি ১৫,০০০ এর মতন। একটা রেঞ্জ দেওয়া আছে, আমি জাস্ট একটা আন্দাজটা বললাম তোমাদের যে এরকম ১০ থেকে ১৫ এর মধ্যেই সবগুলো কাভার হয়ে গেছে। ১০ থেকে একটা ১০ আর ওটা ১৫ বাকিগুলো হলো মাঝামাঝি আছে ১২-১৩ এর মতন আছে। সো সবথেকে ভালো কোনটা? অ্যানথ্রাসাইট হলো সবথেকে ভালো। ওকে? আচ্ছা, নিম্নমানের কয়লা কোনটা? শুরুতে কি ছিল? ছিল, পিট। তাহলে পিট হলো নিম্নমানের কয়লা। বাংলাদেশে কোনটা পাওয়া যায় একটু বলে রাখি। বাংলাদেশ বি দিয়ে শুরু। বাংলাদেশে সবথেকে ভালোটা পাওয়া যায় বিটুমিনাস। বাংলাদেশ একেবারে এলিট লেভেলেরটা পাওয়া যায় না। তবে বাংলাদেশের গুলো খুব খারাপও না। বিটুমিনাস চলে। বাংলাদেশের গুলো ভালোর ভিতরেই বলা যায়। আচ্ছা। জ্বালানি মান বা ফিক্সড কার্বনের ভিত্তিতে কোন কয়লা সবথেকে ভালো? অলরেডি বলে ফেলছি PLBA অ্যানথ্রাসাইট সবথেকে ভালো। অ্যানথ্রাসাইট সবথেকে ভালো। কয়লার সবচেয়ে ক্ষতিকর উপাদান কোনটা? যেকোনো জায়গায় কয়লা হোক, যেকোনো জ্বালানি হোক সবথেকে তার ক্ষতিকর উপাদান হলো সালফার। কারণ এই সালফার গ্যাস হলো যখন তুমি পুড়ে ফেলবা, তুমি তো কয়লা নিছো পুড়ানোর জন্যই। সো কার্বন ডাই অক্সাইড প্রোডিউস হলে যত না ক্ষতি হবে, সালফার তার থেকে বেশি ক্ষতি করে। সো সালফার যেকোনো জ্বালানির সাথে থাকলেই সেটা ক্ষতিকর। সো নাইট্রোজেন, কার্বন তো থাকার কথা। কার্বন তো নিছোই তুমি। সো বললো না যে কার্বন ডাই অক্সাইড ক্ষতি করতেছে। ভাই কার্বন তো তুমি জেনে বুঝেই নিছো। নাইট্রোজেন ওকে, নাইট্রোজেন তো বাতাসে আছে ক্ষতিকর না। সিলিকন পুড়ে গেলে SiO2 বালি হয়ে যাবে। এগুলোতে প্যারা নাই। বাট প্রবলেম হলো সালফারে। সালফার হলো সালফার ডাই অক্সাইড, সালফার অক্সাইড গুলো তৈরি করে খারাপ পরিবেশের ক্ষতি করবে। কয়লার কোন উপাদানটি বাড়ালে কয়লার গুণগত মান বাড়ে? ছাই ভাই, ছাই দিয়ে তুমি কি করবা? উদ্বায়ী পদার্থ ভাই, হুদাই তুমি লস খায়া যাইতেছো। সালফার, সালফার তো বিষাক্ত। আর ফিক্সড কার্বন যত বেশি হবে, কার্বন যত বেশি থাকবে তাপ তত ভালো হবে, তাই না? ফিক্সড কার্বন যত ভালো তোমার তত বার্ন হবে তত বেশি জিনিসগুলো। নিম্নমানের কয়লা কোনটা? অলরেডি বলছি পিট, PLBA পিট। কোনটির জন্য কয়লাকে গ্যাসীকরণ করা হয়? ইউজুয়ালি আমরা হলো ওয়াটার গ্যাস, সংশ্লেষ গ্যাস, প্রোডিউসার গ্যাস এগুলোর জন্য আমরা কি করি? গ্যাসীয়করণ করি। সো যদি তুমি ওয়াটার গ্যাসের দিকে তাকাও তাহলে ওয়াটার গ্যাসের সংকেত হলো দেখবা ওয়াটার গ্যাসকে হলো ব্লু গ্যাসও বলা হয়। তো COH2 তারপরে হলো তুমি যদি সংশ্লেষ গ্যাস দেখো
তাহলে সেই ক্ষেত্রে হলো এর সংকেত দেখবা কি? সংশ্লেষ গ্যাসের সংকেত দেখবা CO3H2 CO3H2 এরপরে তুমি যদি দেখো প্রোডিউসার গ্যাসের ক্ষেত্রে সংকেত দেখবা কি? প্রোডিউসার গ্যাস সংকেত দেখবা হলো 2CO প্লাস N2। তো এখন কথা হলো যে সবগুলোতে কমন কি? আসলে আমরা কয়লার গ্যাসীয়করণ করি এই CO কার্বন মনোক্সাইডটা পাওয়ার জন্য। সো তাহলে এই যে প্রমাণিত হলো না আমরা কার্বন মনোক্সাইড পাওয়ার জন্য কয়লার গ্যাসীকরণ করি। এখন তোমার একটু সামনেই প্যারা খাবা সো এখানেই হলো দেখায় দেই যে ভাই আপনি কেমনে বুঝলেন আমি তো ওয়াটার গ্যাস, সংশ্লেষ গ্যাস আর প্রোডিউসার গ্যাস গুলায় ফেলি। সো আপনি কেমনে বুঝলেন যে কোনটা কি হবে বা কেমনে মনে রাখেন? মনে রাখি এইভাবে দেখো যেইটাতে তুমি হাইড্রোজেন আর অক্সিজেন মিলায় পারফেক্ট একটা পানির অণু বানাইতে পারবা। দেখো এখানে একটা H2 আছে আর একটা O আছে। পারফেক্ট একটা পানির অণু হয় তো পানির অণু মানে কি? সেটা তাহলে ওয়াটার গ্যাস হবে। আর যেটাতে পারফেক্ট পানির অণু হইতেছে না দেখো ৩ টা H2 আছে কিন্তু ৩ টা অক্সিজেন নাই, তাই না? একটা পানি বানাইলে হবে না। বাকি হাইড্রোজেন ২ টা কান্নাকাটি করতেছে না। ওদের কি তুমি কেয়ার করবা না? সো তার মানে এটা তো পারফেক্ট পানি হইতেছে না। ২ টা হাইড্রোজেন অপচয় হয়ে যাচ্ছে। তো তাহলে সেটা হলো সংশ্লেষ গ্যাস হয়ে যাচ্ছে। আর প্রোডিউসারটা দেখো প্রোডিউসারে পুরাই ডিফারেন্ট একজন বান্দা চলে আসছে নাইট্রোজেন। সো মুভি প্রোডিউসার কি? মুভি প্রোডিউসার কি হিরো হিরোইনের মতন হয়? মনে করো যে এরা হলো হিরো, ভিলেন, হিরোইন। আর প্রোডিউসার তো ক্যামেরার সামনে আসে না। প্রোডিউসার হলো ক্যামেরার পিছন দিকে থাকে। একটু ডিফারেন্ট মানুষ হয়। সো তার মানে নাইট্রোজেন থাকলে ওটা হলো প্রোডিউসার, মুভি প্রোডিউসার। ও একটু ডিফারেন্ট মানুষজন। ঠিক আছে? সো তাহলে টেকনিক দিয়ে এটা দিয়ে মনে রাখতে পারো। যাই হোক কার্বন মনোক্সাইড। এই যে আমরা কিন্তু চলে আসছি সংশ্লেষ গ্যাস, নট ওয়াটার। ওয়াটার হলে এটা বলতাম, প্রোডিউসার হলে এটা বলতাম। আর এটা হলো সংশ্লেষ যেটাতে ৩ টা হাইড্রোজেন থাকে ওটা হলো সংশ্লেষ গ্যাস। আচ্ছা। ওয়াটার গ্যাস কোনটা? এই যে যেটাতে একেবারে পারফেক্ট H2 আছে একটা আর O আছে একটা সেটা হলো ওয়াটার গ্যাস। আচ্ছা। তারপর আসি কোনটা জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানি হলো কি? জানি কয়লা, প্রাকৃতিক গ্যাস এগুলো হলো জীবাশ্ম জ্বালানি। সো হাইড্রোজেন, অ্যালকোহল, ইউরেনিয়াম এগুলো না। ইউরেনিয়াম তো আ তেজস্ক্রিয়, ঠিক আছে? পারমাণবিক চুল্লিতে ইউজ করা হয়। ফুলারিন কোন মৌলের রূপভেদ? আমরা জানি অর্গানিক কেমিস্ট্রি পড়ে ফেলছি। এগুলো তোমাদের জন্য এখন দুধ ভাত। সেটা হলো ফুলারিন হলো বাকিবল। ফুলারিনটা হলো সবথেকে পপুলার, তাই না? বুকমিনস্টারস ফুলারিন সেটাকে আমরা বাকিবল বলি। কি আছে? সি হলো 33 আছে, তারপরে C50 আছে, 60 আছে, 70 আছে। ঠিক আছে? 50, 60, সি হলো 70 আছে। সো তাহলে এই তো এগুলো হলো তোমার ফুলারিন। তার মানে ফুলারিন হলো আসলে সবগুলো কার্বন, তাই না? কার্বনের হলো বিভিন্ন রূপভেদ হলো ফুলারিন। আচ্ছা, কোনটির উপস্থিতি কয়লার মান হ্রাস করে? পড়লাম সালফার থাকা মানেই কয়লাটা বিপজ্জনক। ভাই কার্বন তো যত থাকবে তত ভালো। কার্বন থাকলে তো আরো কয়লার মান উন্নত হবে। ফসফরাস, সিলিকন ধরো বাদ দাও ওরা দুধ ভাত। তো সালফার যত থাকবে তত ক্ষতি হবে। আচ্ছা। কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য কোনটা সঠিক? ভাই কয়লা থেকে বিদ্যুৎ কেমনে তৈরি করে? কয়লার মধ্যে তাপ ঢুকায় দেয় আর বিদ্যুৎ তৈরি হয়ে যায়? না। কয়লা দিয়ে তাপ উৎপাদন করে। সেই তাপটা যখন হলো জলীয় বাষ্প বা টারবাইন ঘুরাইতে হেল্প করে তখন সেটা ঘুরায় মানে মোটামুটি আমিও যতটুকু আইডিয়া আছে আমার যে এটাকে তারপরে হলো বিদ্যুৎ তৈরি করতে হেল্প করে, বিদ্যুৎ জেনারেট করে। সো তার মানে আল্টিমেটলি কি তাপ শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। যান্ত্রিক শক্তিও না, অভ্যন্তরীণ শক্তিও না। ঠিক আছে? তাপ শক্তি বিদ্যুৎ শক্তিতে। অ্যানথ্রাসাইটের জ্বালানি মান কত? মেডিকেলে আসা প্রশ্ন। সো দেখো তাহলে অ্যানথ্রাসাইট যেহেতু একবার মেডিকেলে আসছে তাহলে পিট, লিগনাইট, বিটুমিনাস পড়ে ফেলবা। মানে এই যে দেখো তুমি সংখ্যাভিত্তিক তত্ত্ব সব পড়বা না। তুমি এটা পড়বা না যে আরে ছাতক সার কারখানা কবে চালু করা হইছিল? আ বা কত হলো এরিয়া জুড়ে হলো তিতাস গ্যাস ফিল্ড রইছে। এইসব তুমি পড়বা না। পড়বা কোনটা? যেগুলো বিগত বছরে মেডিকেলে আসছে। সো আমরা জানি যে ধরো তুমি পারোও না। তবে আমরা দেখে আন্দাজ করার ট্রাই করি। অ্যানথ্রাসাইট হলো সবথেকে ভালো, তাই না? PLBA অ্যানথ্রাসাইট হলো সবথেকে ভালো। সো আমি বলছিলাম ১৫,০০০ এর মতন। তো এখানে দেখি ১৫,০০০ এর মতন। এই যে দেখো ১৪,৫০০ থেকে ১৫,০০০ এইটা হলো কথা। তো এখন ভালো বলে ভাই ১৮,০০০ মেরে দিও না। ১৮,০০০ এর কোনো কিছু বইতে নাই। এইটুকু বুঝতে হবে যে ভাই লিমিট কতটুকু? তুমি চাপাবাজি করবা ভালো কথা। আন্দাজে মারবা। তাই বলে আন্দাজের একটা লিমিট থাকবে না? যদি এখানে ১,০০,০০০ থাকতো তুমি কি অ্যানথ্রাসাইট ভালো বলে ১,০০,০০০ বিটিউ বলে দিবা? লিমিট বুঝতে হবে না? লিমিট হলো ১০,০০০ থেকে ১৫,০০০ এর মধ্যে। সো ১৫,০০০ এর সাথে যেটা আছে সেটাই হলো তোমার এখানকার অ্যানথ্রাসাইটের মান। ঠিক আছে? আচ্ছা গেল। কোন মৌলটি উপস্থিতি কয়লায় পাওয়া যায়? কয়লায় নাইট্রোজেন, ফসফরাস, অক্সিজেনের তুলনায় মানে এগুলো পাওয়া যায় না। সালফারটাই পাওয়া যায়। উপস্থিত থাকলে এটা তো খারাপ। সালফার ১০০ বার বলছি। বাংলাদেশের কয়লা ভিত্তিক প্রধান শিল্প কোনটা? ভাই বাংলাদেশে যাই আসুক না কেন হাতে আমরা বিদ্যুৎ তৈরি করতে সেটা খরচ করে ফেলি। প্রাকৃতিক গ্যাসেরও ৫৫% বিদ্যুৎ তৈরি করতে ইউজ করে ফেলি। কয়লারও বেশিরভাগ সব ভাগই বলা যায় যে বিদ্যুৎ তৈরি করতে ইউজ করে ফেলি। এইজন্য আমরা আসলে আ আমাদের আসলে উচিত একটু রিসাইকেলেবল যে এনার্জি গুলো আছে সেগুলোর দিকে মুভ করা। নাইলে আমাদের আমাদের মতন প্রাকৃতিক গ্যাস অন্য দেশে নাই। সো আমাদের হলো আরো এই গ্যাসগুলো বিক্রি করে আরো টাকা পয়সা হওয়ার কথা আমাদের। ঠিক আছে? আমাদের কান্ট্রির। বাট আসলে আমাদের কি আর বলবো? একটু সবকিছু মিলায়ে সিচুয়েশন, বুদ্ধিমত্তা সবকিছুরই অভাব। আচ্ছা, কোনটি উৎপাদনের জন্য কয়লার পরীক্ষা
কয়লার গ্যাসীকরণ করা হয়? এই যে মাত্রই বললাম CO। তো CO যেহেতু একা, একা নাই, COH2 বলো, প্যারা নাই। তার মানে এটা করতে কয়লার গ্যাসীকরণ করা হলো। সো গেল। সবচেয়ে ভালো কয়লা ক্ষেত্র কোনটা? দিজা খাবো, দিঘিপাড়া। শেষ। দিজা খাবো, তাহলে খারাপ হলো বড়পুকুরিয়া আর ভালো হলো দিঘিপাড়া। জ্বালানির মান অনুসারে PLBA। তো দেখো গ্রেটার দ্যান সাইন দেওয়া। আবার ভাইবো না যে PLBA এদিক থেকে থাকবে। সো PLBA, ঠিক আছে। সিরিয়াল মেইনটেইন করছে। A কে হলো সবথেকে ভালো দিছে, P কে সবথেকে খারাপ দিছে। তাহলে ক হবে এখানকার উত্তর, বাকিগুলো একটাও হয় না। ২০০৯ সাল পর্যন্ত বাংলাদেশের কয়লা খনি কয়টা আবিষ্কার হয়েছে? হ্যাঁ, বাংলাদেশের কয়লা খনি যদিও ৫ টার নাম বলছি, বাট হলো নাম জানি ৫ টার, বাট হলো বাকি টোটাল ৭ টা আবিষ্কার হয়েছে কিন্তু কয়লা খনি। ঠিক আছে? বইতে লেখা আছে দেখো। আচ্ছা, ইউরিয়া সার শিল্পে বাংলাদেশের কাঁচামাল মানে সার শিল্পে কাঁচামাল কোনটি? ঠিক আছে? কাঁচামাল হলো, দাঁড়াও ১ সেকেন্ড। আ কোনটা যেন বললাম? এটা কবির স্যারের বইতে। আচ্ছা হ্যাঁ, কবির স্যারের বইতে এটা ৭ টায় দেওয়া আছে। আচ্ছা। সো এরপরে যদি দেখি আ ইউরিয়া সার শিল্পে কাঁচামাল কোনটা? আমরা জানি ইউরিয়ার সংকেত যদি আমরা দেখি তাহলেই হয়ে যাবে। ইউরিয়ার সংকেত হলো CONH2, তাই না? ২ দিকে NH2 থাকে। সো তার মানে NH3 একটা কাঁচামাল, ঠিক আছে? বাকিগুলো কোনটাই কাঁচামাল না। লিগনিন, ফেলসফার এগুলো না। ঠিক আছে? আমরা দেখব ওগুলো অন্য জায়গায় আছে। ইউরিয়া সারে নাইট্রোজেন কত পার্সেন্ট থাকে? ৪৬% থাকে। তুমি চাইলে হলো ম্যাথ করে করতে পারো। বাট এটা কাইন্ড অফ এটারটা মুখস্থ করে রাখা লাগে যে ইউরিয়া সারে নাইট্রোজেনের পরিমাণ কত? ৪৬%। ফসফেট সারে হলো তোমার ট্রিপল সুপার ফসফেটে ফসফরাসের পরিমাণ কত? অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার ২৩%। ঠিক আছে? একটু চেক দিয়ে নিও। ৪৬% হলো নাইট্রোজেনটা। আচ্ছা, নিচের কোনটা কাগজ উৎপাদনের সাথে সংশ্লিষ্ট? কাগজ উৎপাদনের প্রত্যেকটা ধাপ যদি পড়ো, দেখো তুমি এখানে অনেকগুলো শিল্প পড়বা, কাঁচ, ইউরিয়া, কাগজ, সিমেন্ট, সিরামিক, তাই না? সো সবগুলো তুমি একেবারে ডিটেইলস হয়তো পারবা কি পারবা না সেটা পরের হিসাব। বা ধরো যখন তুমি রিভিশন দিচ্ছ তখন তুমি কেমনে রিভিশন দিবা? প্রত্যেকটার মানে স্টেপ গুলোর নাম অন্তত পড়ে যাও যে ভাই এই শিল্পে এই স্টেপ গুলো করতেছে। স্টেপ গুলো একেবারে মাথার মধ্যে ভিজুয়ালাইজ করে গেঁথে নিও যে ভাই কাগজ শিল্পে কি করা হবে? কাগজটা মেরে, মেরে সোজা করা হয়। তারপরে সেটা শীট বানানো হয়। চেপে এক্কেবারে পানি যা থাকে সেগুলো বের করে ফেলা হয়। এই কাজ তো তুমি কাঁচে করতে পারবা না, সিরামিকে করতে পারবা না। মনে করো যে সিরামিকে তুমি বাড়ি দিতেছো, কাঁচের মধ্যে বাড়ি দিতেছো, তো ভেঙে টুকরা, টুকরা হয়ে যাবে। সো তার মানে দেখো কাগজ উৎপাদনের সাথে বিট করা মানে যে মারে, মেরে, মেরে শুকায়, তারপরে রিফাইন করে শীট তৈরি করে। সো এগুলো তো আর কাঁচে করবে না। কাঁচে করে অ্যানিলিং করে। ঠিক আছে? সো যাই হোক এগুলো আমরা পরে দেখব না। এরপরে আসি ইউরিয়া সার উৎপাদনে অন্তর্বর্তী উৎপাদ কি? ইউরিয়া সার উৎপাদনে অন্তর্বর্তী উৎপাদ তোমরা সবাই জানো যে হলো মাঝখানে তোমার হলো এই যে এইটা তৈরি হয়। ঠিক আছে? কার্বামাইড তৈরি হয়। একটু মনে হয় সংকেতে একটা ভুল দেওয়া আছে। সো না ঠিকই আছে আচ্ছা। তো এটা মাঝখানে তৈরি হয়। ঠিক আছে? তারপরে যদি আসি এই যে একটা বিক্রিয়া দেয়া আছে দেখেই বুঝতেছো ইউরিয়া তৈরি করতে চাইতেছে। তো এখানে হলো ১৮০ ডিগ্রি এততে X তৈরি হলো আবার সেম জিনিসই Y হয়ে গেল। সো এখানে Y কি? Y বলতে এখানে ইউরিয়াটাকে বুঝাইতেছে, তাই না? মাঝখানে হয় অ্যামোনিয়াম কার্বামেট, ঠিক আছে? মাঝখানে হয় অ্যামোনিয়াম কার্বামেট। তো ওই অ্যামোনিয়াম কার্বামেটটা পরবর্তীতে হয়ে যায় কি? অ্যামোনিয়াম কার্বামেট পরবর্তীতে হয়ে যায় এটা হলো ইউরিয়া হয়ে যায়। তো এখন বলছে ইউরিয়া। তো তুমি অপশনে ইউরিয়া খুঁজতেছো পাগলের মতন। ইউরিয়া নাই, ইউরিয়া নাই, ইউরিয়া নাই। আসলে ইউরিয়া কি জানো? ইউরিয়ার সংকেত যদি আমরা দেখি, ইউরিয়ার সংকেতটার দিকে আরেকবার মনোযোগ দিয়ে দেখো। ইউরিয়ার সংকেত কি? এটা কি? একটা দেখতেছো যে হলো অ্যাসিড মনে হচ্ছে না কার্বক্সিলিক অ্যাসিডের একটা NH2 দিয়ে প্রতিস্থাপিত হয়েছে। সো এরকম যখন হয় তখন আমরা তাকে কি বলি? কার্বামাইড বলি। তাই না? কার্বামাইড বলি না? মনে আছে না? কার্বক্সিলিক অ্যাসিডের প্রতিস্থাপিত হলে অ্যাসিড হ্যালাইড, অ্যাসিডামাইড ছিল। সো এই যে অ্যাসিডামাইড, কার্বামাইড। ঠিক আছে? সো তাহলে এই যে তার মানে কার্বামাইড হবে উত্তর। ইউরিয়া যদি নাও থাকে অপশনে কার্বামাইড খুঁজবা তাহলে। আচ্ছা, ইউরিয়া উৎপাদনের প্রধান কাঁচামাল কোনটা? আচ্ছা, ইউরিয়া উৎপাদনের প্রধান কাঁচামাল যদিও বইতে হলো তরল বায়ু দেওয়া আছে। কবির স্যারের বইতে এটা তরল পেট্রোলিয়াম গ্যাস লেখা আছে। ওই পেট্রোলিয়াম গ্যাস থেকে হলো কার্বন, তারপরে হলো কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন এগুলো কালেক্ট করে। এইজন্য আরকি দেওয়া আছে। কোনটা টিএসপি এর সংকেত? মানে তোমরা এগুলো কি করবা? তোমাদের যদি হুট করে পরীক্ষা হলে কনফিউজ হয়ে যাও, ১ টা ২ টা প্রশ্ন যেরকম বলতেছি। চ্যাপ্টার ৫ যেরকম কেমিস্ট্রির একটা খুবই থিওরিটিক্যাল চ্যাপ্টার। মানে ম্যাথ নাই বলতে গেলে ম্যাথ নাই, সবই মুখস্থ। সো এগুলোর ক্ষেত্রে এরকম ১ টা ২ টা প্রশ্ন মার্ক করে রাখো বইয়ের মধ্যে। মার্ক করে রেখে তুমি স্টার দিয়ে রেখো। পরীক্ষার হলে যদি হুবহু মনে পড়ে যে, আরে তাই তো এই প্রশ্ন হুবহু আসছে। ২ নাম্বারেই আছে হলো আ বা তরল পেট্রোলিয়ামের কথা। তার মানে এটা হুবহু তুলে দিছে। তো হুবহু যদি তুলে দিয়ে থাকে তাহলে উত্তরও হুবহু তুলে দিছে। আর যদি দেখো যে আচ্ছা মিল মনে পড়তেছে না তাহলে দিও না। আর এইটুকু রিল্যাক্স থাকো। ২ টা জিনিস নিয়ে রিল্যাক্স থাকো। ১, তুমি পরীক্ষায় ১০০ তে ১০০ পাবা না। সো ভুল যাবে। এরকম প্রশ্ন যদি ১ টা ২ টা আসে ভুল যাবে। আর ওই যে ২ নাম্বার জিনিস হলো কি? এরকম প্রশ্ন ১০০ টা আসবে না। যে তুমি পারবা না। এরকম প্রশ্ন আসলে ২ টা আসবে বা ১ টা আসবে। তাই না? এগুলো তো খুবই কম আছে বইতে। সো তোমার ভাগ্য যদি খুবই খারাপ থাকে তাইলে এটা ১-২ টা আসবে। আচ্ছা।
সো এবার আসি কোনটা টিএসপি এর সংকেত? টিএসপি এর সংকেত তাহলে মুখস্থ করতে হবে। ডিএপি এর সংকেত মুখস্থ করবা। টিএসপি এর সংকেত হলো এই যে এইটা। ঠিক আছে? ক্যালসিয়াম থাকে আর H2PO4 থাকে। সো তাহলে আমরা দেখলাম। এরপর দেখি নিচের কোনটা অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে ইউরিয়া উৎপাদন করে, অ্যামোনিয়ার সাথে কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে, তাই না? আমরা তো ইউরিয়ার সংকেত জানি, অ্যামোনিয়ার সাথে কার্বন ডাই অক্সাইড থাকে, ইউরিয়া তৈরি করল। কোন যৌগের পুনর্বিন্যাসের ফলে ইউরিয়া তৈরি হয়? এই যে অ্যামোনিয়াম সায়ানেট, ঠিক আছে? অ্যামোনিয়াম সায়ানেটের সাথে পুনর্বিন্যাসের ফলে ইউরিয়া তৈরি হয়। যদিও আমরা হলো এরকম একটা জিনিস দেখলাম যে হলো যেটা অ্যামোনিয়াম মাঝখানে মধ্যবর্তী উপাদান হিসেবে লেখা ছিল। তো ওই অপশনের জন্য ওইটা কারেক্ট ছিল। যেহেতু আমরা কোথায় দেখে আসলাম ওইটা চলো দেখি তো। ওইটা আমরা মনে হয় একটু আগে দেখে আসলাম। একটু চেক দেই। হ্যাঁ। দেখো, এখানে হলো আমার অ্যামোনিয়াম সায়ানেট পাচ্ছিলাম না। ঠিক আছে? অ্যামোনিয়াম সায়ানেট পাইলে আমি ওইটাই দিতাম। বাট হলো এটা যেহেতু নাই, তার মানে হলো এইখানে এটার কথাই জিজ্ঞেস করছে। অন্তর্বর্তী উৎপাদ হিসেবে এটাই জিজ্ঞেস করছে। সো আগে অপশনগুলো সবগুলো পড়বা যে তুমি যেই অপশনটা খুঁজতেছো, এই যে আমি যেরকম এখানে এই অপশনটা খুঁজতেছি NH4CNO। সো এটা হলো পেয়ে গেছি। এইজন্য আমি উত্তর দিলাম না। সো ইউরিয়া উৎপন্ন হয় এইটার পুনর্বিন্যাসের ফলে, এটা আমরা অর্গানিক কেমিস্ট্রিতেও পড়ছি। তো তোমাদের এই টাইপের চ্যাপ্টার গুলো যখন ফেস করবা যে আচ্ছা ভাই কিছু ভুল উত্তর দেওয়া আছে, কিছু আছে। ভাই পরীক্ষা তোমার হলো জ্ঞান যাচাই করতেছে, ঠিক আছে। সাথে তোমার স্মার্টনেস ও যাচাই করতেছে। সো তুমি হলো মার্ক নিয়ে আসতে হবে ভাইয়া। যেই উত্তর দিলে মার্ক আসবে সেই উত্তর দিয়ে আসবে। এখন যদি তুমি এরকম জিদি হও যে ভাই আমার মার্ক লাগবে না, আমার চান্স লাগবে না, আমি হলো বা নিজেকে সঠিক প্রমাণ করতে চাই। আ ওকে, বেস্ট অফ লাক। তাহলে আর কি করার? বাট হলো মার্ক আনতে হবে। মার্ক আনলেই তুমি রেজাল্টটা ভালো করবা। পরে তুমি চ্যালেঞ্জ করো। এবার আসি কোন শিল্পে প্রাকৃতিক গ্যাস একটা কাঁচামাল? প্রাকৃতিক গ্যাস আমরা জানি ইউরিয়া শিল্পে হলো কাঁচামাল হিসেবে প্রাকৃতিক গ্যাস। এটা তো একটু আগেও পড়লাম। গ্লাস ক্লিনারের সক্রিয় উপাদান কোনটা? গ্লাস ক্লিনারে হলো যেহেতু গ্লাস হলো দুর্বল, ওখানে NaOH ইউজ করে না, কস্টিক সোডা ইউজ করবে না, কস্টিক পটাশ ইউজ করবে না। ভাই একটা জিনিস শিখে রাখো, কস্টিক, তাই না? কস্টিক সোডা, কস্টিক পটাশ বলি। কস্টিক মানেই হলো ক্ষয়কারী। সো এইজন্য এর নামের শুরুতে কস্টিক পটাশ থাকে, এর নামের শুরুতে কস্টিক সোডা থাকে। সো এগুলো ইউজ করব না আমরা কাঁচের উপরে। কাঁচের উপরে আমরা NH3 ইউজ করব। ওকে? আর ভিনেগারও ইউজ করব না কাঁচের উপরে। আচ্ছা। নিচের কোনটা কাঁচ বা গ্লাস? গ্লাসের যারা সংকেত জানো বা এই যে চ্যাপ্টার পড়ছো তাদের জন্য খুবই সহজ প্রশ্ন। সোডিয়াম, ক্যালসিয়াম, ডিসিলিকেট। সোডিয়াম অ্যালুমিনিয়াম বলো না। সোডিয়াম, ক্যালসিয়াম, ডিসিলিকেট। সোডিয়াম, অ্যালুমিনিয়াম একসাথে থাকে এক জায়গায়, সেটা হলো তোমার কোন জায়গায়? ওই যে সিমেন্টের মধ্যে। সো আপাতত কাঁচের মধ্যে সোডিয়াম আর ক্যালসিয়াম থাকে। অ্যালুমিনিয়াম থাকলে তো জিনিসটা আরো বেশি শক্ত হতো, তাই না? অত কি শক্ত? অত তো শক্ত না। আচ্ছা, কোন শিল্পে অ্যানিলিং লাগে? অ্যানিলিং হলো কাঁচ শিল্পে লাগে। এই যে বললাম ১-২ টা স্পেশাল টার্ম আছে। অ্যানিলিং হলো এরকম একটা স্পেশাল টার্ম যেটা নাকি কাঁচ শিল্পে লাগে। হোয়াট ইস অ্যানিলিং? তোমরা মেইন ক্লাসে তো পড়বাই। আমি যদি শর্টে বলি, কাঁচ তো ১ম এ অনেক উত্তপ্ত করে কাঁচ বানানো হয় বালি থেকে, তাই না? কি জিনিস মিশানো হয়? সোডা অ্যাশ, তারপরে চুন বা চুনাপাথর আর বালি SiO2। সো এগুলো মিশানোর পরে যখন উত্তপ্ত করা হয় তখন গলে কাঁচের রূপ নিয়ে নেয়। এখন প্রবলেম হলো ওই গলা কাঁচ তো আর আমি বাসাবাড়িতে ইউজ করব না। অবশ্যই আমরা যেসব কাঁচ দেখি, এই যে এটা ধরো কাঁচ, ঠান্ডা কাঁচ। আমার ঘড়ির কাঁচ ঠান্ডা কাঁচ। তার মানে এই কাঁচটাকে গরম অবস্থা থেকে ঠান্ডা করা হইছে। কাঁচ যদি হুট করে বেশি গরম থেকে হুট করে ঠান্ডা করে ফেলো খুব কম সময়ের মধ্যে, তাহলে কাঁচ ফেটে যাবে। তাহলে ওই কাঁচ দিয়ে তো তুমি ব্যবসা করতে পারবা না। যে অর্থনীতি পড়তেছি আমরা, অর্থনৈতিক রসায়ন। সো কাঁচটাকে অনেক আস্তে, আস্তে ঠান্ডা করতে হয়। এই যে আস্তে, আস্তে ঠান্ডা করা, এটাকেই বলা হয় অ্যানিলিং। আস্তে, আস্তে ঠান্ডা করাতে বলা হয় অ্যানিলিং। ঠিক আছে? আস্তে, আস্তে ঠান্ডা করা। আচ্ছা। সো গেল। এখন তাহলে আমরা দেখলাম, এবার যদি আসি কাঁচ উৎপাদনের নিচের কোনটি গৌণ উপাদান হিসেবে ইউজ করা হয়? কাঁচ উৎপাদনের মুখ্য উপাদানগুলো কি? একটু আগেই বলে ফেললাম, কাঁচ উৎপাদনের মুখ্য উপাদান হলো বালি। ঠিক আছে? বালি মিনস কি? SiO2, ঠিক আছে? বালি মিনস SiO2। চুন বা চুনাপাথর, তার মানে চুন বা চুনাপাথর হলো CaO অথবা হলো CaCO3, ঠিক আছে? আর লাস্টলি সোডা অ্যাশ। সোডা অ্যাশ কোনটা? সোডা অ্যাশ হলো Na2CO3। সোডা অ্যাশ বলা হয় এটাকে। Na2CO3, ওকে? সো তার মানে এই ৩ টা অপশন বাদ দেই। এই যে এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। সো তার মানে Na2SO4 এইটা হলো গৌণ উপাদান। এটা ইউজুয়ালি মুখ্য উপাদানের ভিতরে ধরে না। ১ম ৩ টাই মানে পরের ৩ টাই মুখ্য উপাদান। নিচের কোনটা কাঁচের প্রধান উপাদান নয়? যেহেতু একবার পড়ে ফেলছি, ঘুরায় ফিরে একই প্রশ্ন করতেছে। আমরা কোন অ্যালুমিনিয়াম পাই নাই। এই যে লজিকটা কি দিলাম যে অ্যালুমিনিয়াম থাকলে তো ভাই কাঁচ অনেক শক্ত হতো। অ্যালুমিনিয়াম তো একটা ধাতু। সো অতটাও তো শক্ত না কাঁচ। আচ্ছা। আ কোন অ্যাসিডটি কাঁচকে ক্ষয় করে? এখন এটা হলো একটা মজার বিষয়, হাস্যকর ব্যাপার। আমরা যদি অ্যাসিডের হলো শক্তির ক্রম দেখি, তাহলে হাইড্রোসিডের মধ্যে অ্যানায়নের আকার যত বড় হয় সে তত শক্তিশালী হয়। HI অনেক শক্তিশালী, তারপরে হলো HBr, তারপরে হলো HCl, আর এই HCl থেকে অনেক, অনেক বেশি কম শক্তিশালী হলো HF। যারা হাজারী স্যারের বই পড়ছো তারা এই লাইনটার সাথে পরিচিত যে হ্যাঁ ভাই একটু, একটু মনে পড়তেছে। হুবহু মনে না পড়লেও একটু, একটু মনে পড়তেছে। এখন ভাগ্যের কি মানে নির্মম পরিহাস বা আইরনি বলতে পারো, সেটা হলো HF সবথেকে দুর্বল
অ্যাসিড হওয়া সত্ত্বেও ওরা হলো আ বাকি কোনো জিনিস এরা এত শক্তিশালী হওয়া সত্ত্বেও এরা কাচকে ক্ষয় করতে পারে না। এরা কাচ ক্ষয় করে না। ঠিক আছে? এরা কাচ হলো ক্ষয় করে না। আর এই বান্দা কাচ ক্ষয় করে ফেলে। ঠিক আছে? এই বান্দা সবথেকে দুর্বল। এই বান্দা হাতে পড়লেও কিছু হবে না। কিন্তু কাচের উপরে পড়লে কাচ ক্ষয় করে ফেলবে এবং এইটা দিয়েই কাচের উপর ডিজাইন করা হয়। কাচের যে ডিজাইনটা করা হয় সেটাকে আমরা বলি কি? এচিং বলি। ঠিক আছে? কাচের এচিং তাহলে কি দিয়ে করা হয়? HF দিয়ে করা হয় এবং এই সেম জিনিস কোথায় পড়ছো মনে যদি হয় তাহলে এটা তুমি পড়ছো ল্যাবরেটরির নিরাপদ ব্যবহারে ওইখানেও একবার লেখা ছিল যে HF টা আমরা কাচের ভিতরে কাচের টেস্ট টিউবে বা কাচের কোনো কিছুতে রাখবো না HF টা। ওকে? কাচের কাঁচামাল কোনটা? ওই যে অলরেডি বলে দিছি সোডা অ্যাশ, চুনাপাথর, বালি। আ এই যে ক্লে, ফেলসপার, বালি দেখতেছো এটা হলো সিরামিকের। ঠিক আছে? এটা হলো সিরামিকের হলো কাঁচামাল। তারপরে হলো আর কোনটা আছে? সিরামিক্স এর কাঁচামাল। ঠিক আছে? সিরামিক্স এর কাঁচামাল। তারপরে কোনটিই নয়তো না। ঠিক আছে? এই তো গেল। এইবার যদি আসি কোনটা ডিসিলিকেট? সোডিয়াম, ক্যালসিয়াম ডিসিলিকেট। কাচ। তাই না? খ হলো তাহলে উত্তর কাচ। এইগুলো এই টাইপের প্রশ্ন দেখা যাবে যে মেডিকেল ভর্তি পরীক্ষায় চলে আসছে। ১ টা ২ টা প্রশ্নই আসবে ভাই, ঠান্ডা মাথায় করবা, শেষ। তুমি মানে সবগুলো যখন সলভ করো তখন দেখো যে অনেকগুলা কঠিন আছে। বাট যখন মেডিকেল ভর্তি পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে ৩ টা বা ৪ টা প্রশ্ন আসবে। ৩ টা ৪ টাও বেশি বলে ফেললাম। ৩ টা প্রশ্ন ২ টা আসবে বা ৩ টা প্রশ্ন আসবে। তখন দেখবা যে ২ টার মধ্যে ২ টাই সহজ চলে আসছে। কিন্তু তোমার যে বন্ধু ভয় পাইছে সে পারবে না। যে ভয় পায় নাই ঠান্ডা মাথায় দিছে সে পেরে যাবে। হালকা পাতলা তো পড়তেই হবে। পড়াশোনা না করে তো আর পারবা না। করলে সহজই লাগবে ওভারঅল। নিচের কোনটা কাঁচ উৎপাদনে জড়িত? কাঁচের সাথে জড়িত অ্যানিলিং থাকতেই হবে। কাঁচের সাথে অ্যানিলিং থাকতেই হবে। এখন বাকিটা দেখি। ভাই কাচরে যদি বিটিং করো তাইলে কাজ শেষ ওখানে। তাইলে ভাই আগে থেকেই সিলেবাস আউট হয়ে গেল। আ এটা গেল। কাচরে তোমার গলায় কাচরে একটা শেপ দেয় দিয়ে অ্যানিলিং করে। ক হলো উত্তর। ঠিক আছে? কাচরে শেপ করে মেল্ট করে তারপরে অ্যানিলিং দেয়। আচ্ছা নিম্নের কোনটা উৎপাদনে কোন উপাদানটি কাঁচ এবং সিরামিক উভয় প্রক্রিয়ায় লাগে? আচ্ছা সিরামিকের কাঁচামাল তোমরা হয়তো জানো না। কাঁচেরটা তুমি পড়লা যে কাঁচে হলো কি করি? SiO2 ইউজ করি। তারপর হলো চুনাপাথর CaO বা হলো CaCO3 ইউজ করি। আর তারপরে Na2CO3 ইউজ করি। এটা হলো কোথায় ইউজ করি? কাঁচে ইউজ করি। এগুলো সব কাঁচে। তাই না? এগুলো সব কাঁচে ইউজ করি। আর অন্যদিকে সিরামিকেরটা তুমি হয়তো জানো না। তাহলে একটু শুনে রাখো। সিরামিকের ক্ষেত্রে হলো ইউজ করা হয় আ চায়না ক্লে ইউজ করে। চায়না ক্লে এর ক্ষেত্রে আমরা দেখব যে L2O3 তারপরে SiO2, L2O3, 2H2O ঠিক আছে? এরকম কিছু একটা, ঠিক আছে? তারপরে হলো এই যে চুনাপাথর ইউজ করা হয় আর অনেক রকমের ফেলসপার ইউজ করা হয়। ঠিক আছে? অনেক রকমের ফেলসপার ইউজ করা হয়। পটাশ ফেলসপার, তারপরে হলো সোডা ফেলসপার, লাইম ফেলসপার এগুলো ইউজ করা হয়। ওকে? ফেলসপার ইউজ করা হয়। সো তার মানে কমন কোনটা পাচ্ছি? চুনাপাথর হলো কমন পাচ্ছি। ঠিক আছে? চুনাপাথর কমন পাচ্ছি। তারপরে হলো তোমার সোডা অ্যাশ কি কমন? সোডা অ্যাশ কমন না, ক্রায়োলাইটও কমন না। না আচ্ছা, চুনাপাথর না সরি। এখানে হলো SiO2 ইউজ করা হয়। বালি সরি, SiO2 ইউজ করা হয়। তো সিলিকাটা হলো আমরা কমন পাচ্ছি। এই যে সিলিকাটা আমরা হলো কমন পাচ্ছি। ওকে? সিলিকাটা আমরা হলো কমন পাই। আচ্ছা। সো এবার যদি আসি যে চশমার লেন্স তৈরি করতে কোন কাঁচ ইউজ করা হয়? তো তোমরা দেখবা যে চশমার লেন্স তৈরি করতে ২ টা গ্লাসের কথা বলা আছে বইতে ফ্লিন্ট আর ক্রুক্স। তো এখন কি আর করব? ২ টাই দেয়া রইছে দাগ দেওয়া। তো যদিও ক্রুক্স গ্লাসটা হলো ওই যে একটু স্পেশাল টাইপের চশমা তৈরি করতে ইউজ করা হয়। যে দেখো না যে ওয়েল্ডিং কাজ করতেছে একটা সামথিং একটা গ্লাস দিয়ে ওয়েল্ডিং এর কাজ করতেছে। ওইটাতে ক্রুক্স গ্লাস ইউজ করা হয়। তো ওই যে অতিরিক্ত লাইট তৈরি হয় ওইটার দিকে তাকালে তো চোখ এত কাছে থেকে তাকালে চোখ নষ্ট হয়ে যাবে। ওখানে ক্রুক্স করে বাট আমাদের নরমাল গ্লাস গুলোতে ফ্লিন্ট গ্লাস থাকে। এই ফ্লিন্ট গ্লাসের নাম তুমি হলো ফিজিক্সে আ জ্যামিতিক আলোক বিজ্ঞান চ্যাপ্টারেও পড়ছো। তাই না? যে হলো ক্রাউন কাঁচ আর ফ্লিন্ট গ্লাস ইউজ করা হয় আম আম টেলিস্কোপের ভিতরে। ঠিক আছে? কোনটি কাঁচের পাত্রকে ক্ষয় করে? ভাই দেখো রাজ অম্লের মতন একটা শক্তিশালী অম্ল। রাজ অম্ল আমরা জানি, যারা জানি না একটু শুনে রাখো। মুখে বলে দিলাম বা লিখাই দিই। আচ্ছা 3HCl আর হলো ১ মোল ১ মোল ৩ মোল HCl আর ১ মোল হলো HNO3 এই ২ টাকে একসাথে বলে রাজ অম্ল বা এই জিনিস কোথাও পড়লে হাড়-টাড় সহ সব গলায় ফেলবে। কিন্তু দুঃখের ব্যাপার হলো এটা হলো কাচরে গলাইতে পারে না। কাচরে কেউই গলাইতে পারে না এক্সেপ্ট ফর HF সবথেকে দুর্বল যে। তার মানে তুমি যতই দুর্বল হও না কেন মানে এটা আমি একটা মোটিভেশন হিসেবে দেখি। যে তুমি যতই হলো দুর্বল স্টুডেন্ট হও না কেন হতে পারে যে তোমার স্পেশালিটি অন্য কোথাও আছে। মানে হতে পারে যে তুমি ক্লাসে ভালো করতা না। বাট হলো এমসিকিউ তুমি দেখলেই তোমার কেন জানি একটা ইনটুইশন চলে আসে যে হলো আচ্ছা ভাই একটা ইনস্টিংক্ট কাজ করে যে আচ্ছা এটাই মনে হয় হবে। সো তারপর তুমি দাগায় দিলে হয়ে যায়। সো তোমার ফাইটিং চান্স সবসময় থাকতে পারে। ওকে? সো চলো দেখি।
নিচের কোনটা কাঁচ তৈরির প্রধান উপাদান নয়? কাঁচের প্রধান উপাদান ভাই ১০০ বার পড়ছি। MgCO3 কোন উপাদানের মধ্যেই ছিল না, তাই না? বাকিগুলো উপাদানের মধ্যে ছিল। তারপরে সিরামিকের উপাদানের প্রধান কাঁচামাল কোনটা? আমরা দেখলাম যে SiO2 এইটা আর চায়না ক্লে আছে একটা আর ফেলসপার আছে। সো চায়না ক্লে আর ফেলসপার তো অপশনে নাই, তাইলে SiO2 হবে। এই যে মুলাইটের সংকেত কোনটা? আচ্ছা মুলাইট মনে রাখবা মুলাইটের মধ্যে অ্যালুমিনিয়াম থাকবে। ঠিক আছে? মুলাইটের মধ্যে অ্যালুমিনিয়াম থাকবে। এইটা হলো যেটা লেখা দেখতেছো এটা হলো ক্রায়োলাইট। ঠিক আছে? এটা হলো ক্রায়োলাইট। ক্রায়োলাইট। সো চাইতো নাই, চাইছে মুলাইট। ওকে? সো ক্রায়োলাইট হলো মুলাইট হলো তোমার এই যে এইটা কি মুলাইট? না। এইটা হলো চায়না ক্লে। ঠিক আছে? এটা হলো চায়না ক্লে। এটা হলো চায়না ক্লে। ওকে? মুলাইট হলো এইটা। ওকে? মুলাইট হলো এইটা। ক। ঠিক আছে? মুলাইট মানে চায়না ক্লে থেকে পানি বের হয়ে গেছে আর এই চায়না ক্লের অ্যালুমিনিয়ামটা বেশি হয়ে গেছে তখন সেটাকে আমরা ডাকতেছি মুলাইট। ওকে? সো আমি তাহলে মোস্ট প্রবাবলি চায়না ক্লে একটা হলো ভুল লিখে আসছি একটু আগে। চায়না ক্লেটা এক জায়গায় একটু ভুল লিখে আসছি। নাম্বারটা এদিক ওদিক হয়ে গেছিল। সেটা হলো হ্যাঁ, এখানে হলো চায়না ক্লে হতো L2 আগে যা লিখতেছিলাম সেটাই ঠিক ছিল। L2O3.SiO2 হ্যাঁ, .H2 ঠিক আছে? গেল। এরপরে যদি আমরা আসি যে কই ছিলাম আমরা? হ্যাঁ। ওকে। সো গেল। এর পরের প্রশ্ন, চায়না ক্লের সংকেত কোনটা? এই যে L2O3, 2SiO2 আর H2O, 2H2O ওকে? তারপরে সিরামিক সামগ্রীতে লেড অক্সাইড কি হিসেবে ইউজ করা হয়? দেখো, সিরামিকের অনেক দামি একটা বাটি তৈরি করছো, তাই না? চায়না প্লেট বলে। সো ওগুলো তৈরি করে তুমি এখন হাত দিলে দেখতেছো খসখসে মাটির প্লেটের মতন লাগতেছে। এরকম কি হয়? না। সিরামিকের প্লেটগুলো মনে হয় যে উপরে এক্কেবারে কাচের মতো স্মুথ। আসলে এখানে কাচের মতন একটা জিনিস দেওয়া হয়, সেটাকে বলা হয় গ্লেজিং পদার্থ। সো এই যে এই গ্লেজিং পদার্থটা হিসেবে তোমার লেড অক্সাইড ইউজ করা হয়। তারপরে বিভিন্ন লবণ-টবণ ইউজ করে গ্লেজিং পদার্থ দিলে জিনিসটা চকচকে হয়। ঠিক আছে? গ্লেজ করা মানে কি? গ্লেজ দিতেছে, বলে যে গ্লেজ দিতেছে, চকচক করতেছে। তো এটা দিয়ে গ্লেজিং দেয়। ওকে? আ কোন প্রক্রিয়ায় সিরামিক উৎপাদনে ব্যবহৃত হয়? যে দেখলা কাগজেরটা আসছে, কাচেরটা আসছে, সিরামিকেরটা আসছে। ভিতরের কিচ্ছু জিজ্ঞেস করে নাই। জাস্ট জিজ্ঞেস করছে কোনটা হলো তোমার প্রক্রিয়া মানে স্টেপ গুলার নাম বলো। তাই না? তাহলে প্রত্যেকটার স্টেপ গুলার নাম দরকার হলে আলাদা করে একটা পৃষ্ঠার মধ্যে ধরো অনেকগুলো ছোট, ছোট বক্স করলা করে কাঁচ, কাগজ, সিরামিক, সিমেন্ট তারপর আর কি আছে? যেগুলো আছে সবগুলো তুমি একসাথে করে তারপরে হলো ইয়ে করলা চামড়া, কিউরিং সবগুলোর স্টেপের নামগুলো লিখে রাখো। ভিতরে না পারলেও স্টেপের নাম পারতে হবে। আচ্ছা সিরামিকে অ্যানিলিং লাগবে না। অ্যানিলিং দেখার সাথে, সাথে এটা বাদ। সিরামিকে বিটিং করলে সিরামিক ভেঙে যাবে। কোনটিই নয় আপাতত ধরতেছি না। তাহলে প্রেস করা হয়। সিরামিক প্রেস করে একটা শেপ দেওয়া হয়। ঠিক আছে? কাস্টিং বা জিগারিং। জিগারিং বা কাস্টিং কি জানো? ধরো যে তুমি যখন চাপ দিছো মাটি তো উঁচু-নিচু হয়ে গেছে বা কানা ছোট বড় হয়ে গেছে। একদিকে ধরো কানা একটু বড় হয়ে গেছে, প্লেটের কথা চিন্তা করো যে প্লেট একদিকে এরকম একটু বাঁকা উঁচু মতন হয়ে গেছে। ওইটুকু আবার কেটে সমান করে দিতে হবে না। তো ওইটাকে বলা হচ্ছে জিগারিং। ঠিক আছে? আর গ্লেজিং, গ্লেজিং তো অবশ্যই করবা। গ্লেজিং না করলে তো খেতে মনে হবে মাটির প্লেটে খাইতেছো। ঠিক আছে? চকচকে স্মুথ ফিল হবে না। সো এইটা হলো তোমার সিরামিকের ছিল। সিরামিক শিল্পের প্রধান কাঁচামাল কোনটা তাহলে? সিরামিক শিল্পের প্রধান কাঁচামাল তো ৩ টা আছে। তার মধ্যে এই যে চায়না ক্লে যেহেতু বাকি ২ টার কথা লেখা নাই SiO2, সিলিকা আর হলো ফেলসপারের কথা লেখা নেই। আমরা আপাতত চায়না ক্লে দিয়ে দিব। প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক সংকেত কোনটা? প্লাস্টার অফ প্যারিস জিনিসটা কি? প্লাস্টার অফ প্যারিস বলতে এখানে কি প্যারিসের প্লাস্টার? না ভাই। প্লাস্টার অফ প্যারিস বলতে ওই যে হাত পা ভেঙে গেলে যে প্লাস্টার করে দেয় সেটারে বলে প্লাস্টার অফ প্যারিস। প্লাস্টার অফ প্যারিসের মধ্যে কি থাকে জানো? প্লাস্টার অফ প্যারিসের মধ্যে CaSO4.12H2O থাকে। কিন্তু এখানে যখন তোমার এটা প্রশ্ন করছে স্যারের হয়তো খেয়াল ছিল না বা কোনো কারণে প্রিন্টিং মিস্টেক হয়েছে 2H2O চলে আসছে। এটা আসলে জিপসামের সংকেত। এখন কথা হলো যে পরীক্ষার হলে যদি এই প্রশ্ন আসে তুমি কি এভয়েড করে চলে আসবা যে আসলে আমার অপশনে তো উত্তর নাই তাহলে আমি স্কিপ করি। আ কিন্তু দেখো কবির স্যার কিন্তু এটাতে সবথেকে মানে এটা যেহেতু সবথেকে কাছাকাছি এটার বাকিগুলো ধারে কাছে দিয়েও যাইতেছে না। সো তাহলে এইটাকে কবির স্যার উত্তর নিছে। হয়তো কোনো প্রিন্টিং মিস্টেক বা কি। তোমারও যদি পরীক্ষার হলে কখনো এরকম প্রিন্টিং মিস্টেক হয় প্লাস্টার অফ প্যারিস আসছে কিন্তু দেওয়া আছে জিপসাম মানে পানি 2 এর জায়গায় হাফ এর জায়গায় 2 দেওয়া। তাহলে তুমি এটাই দাগায় দিও। স্কিপ করে আসার দরকার নাই। সিরামিকের রাসায়নিক সংযুক্তিতে কোনটি থাকে না? সিরামিকের রাসায়নিক সংযুক্তিতে L2O3 থাকে আমরা দেখছি, SiO2 থাকে। এই জিনিসটা আমরা কোথাও দেখি না। SiCO থাকে। ঠিক আছে? SiCO যেহেতু সিলিকন আছে, কার্বন আছে, SiC তৈরি হয়। বাট হলো L4C4 3 এই জিনিস এই বান্দা এই অদ্ভুত জিনিস এখানে তৈরি হয় না। ওকে?
পাল্প উৎপাদনের মূল উপাদান কোনটা? পাল্প মানে আমরা পেপার তৈরি করতে চলে আসছি এখন। সিরামিক আমাদের শেষ, পেপারের মধ্যে ঢুকে গেছি। পেপার তৈরি করতে সেলুলোজ লাগে, তাই না? গাছের সেলুলোজটাই কিন্তু পরে এই যে হাবিজাবি করে গাছ থেকে তো আমরা জানি না আমরা কাঠ থেকে কাগজ তৈরি করি। সো সেলুলোজটা মূলত আমরা সেলুলোজের উপরে লিখি। আচ্ছা, কাগজের প্রধান উপাদান কি? কাগজের প্রধান উপাদান তাহলে সেলুলোজ। ভাই স্টার্চ হলো ভাত। ভাত যদি এরকম করা হতো ভাত তো ভর্তা হয়ে যেত এতক্ষণে। তাই না? সেলুলোজ। আচ্ছা, তারপরে যদি আসি যে কাগজের মন্ড প্রস্তুতি করার জন্য কুকিং লিকার। ভাই কুকিং লিকারের হলো অবশ্যই কুকিং লিকারের গঠন জানতে হবে। ইভেন আমি রেকমেন্ড করব কুকিং লিকারের প্রত্যেকটা পার্সেন্টেজ সহ ২৭%, ৫৭%, পুরা পার্সেন্টেজ সহ ১৪%। সো পার্সেন্টেজ সহ জিনিসগুলো পড়বা। ৩ টা জিনিস আছে কুকিং লিকারে, সেটা হলো এই যে Na2S, NaOH এবং Na2CO3। এই ৩ টাকে একসাথে প্রত্যেকটার পার্সেন্টেজ সহ দেখে রাখবা। এটা খুবই আসার মতন প্রবেবল একটা প্রশ্ন। দেখো কতবার আসছে, কত জায়গায় আসছে। সো মেডিকেলেই খালি আসে নাই। আচ্ছা, ব্লাক লিকারের কালার কি? দেখো নাম হলো ব্লাক, বাট হলো এটার কালার বাদামি। কালো যদি কেউ দিয়ে ফেলো তাইলে সে ডাহা একটা ডাব্বা খাইলা, বাদামি কালার। সো আমি এটা মনে রাখতাম যে ভাই আমরা তো অনেক সময় রেসিজম করি, তাই না? বন্ধু-টন্ধুদের সাথে তুই কালা এই সেই বলি। নিজেরাও কালা, ঠিক আছে? সো এইরকম আমি মনে রাখতাম যে বন্ধুরা যতই বাদামি কালারের হোক, দিন শেষে সবাই বাদামি কালার। কিন্তু হলো তাও কাউরে তুমি পচানোর সময় কালা বলো। সো কাইন্ড অফ এই যে কুকিং লিকার হলো সেই বন্ধুটা তোমার। যে আসলে বাদামি কালার হওয়া সত্ত্বেও তুমি ওর নাম দিয়ে দিছো কালু, ঠিক আছে? ব্লাক। তো এই হলো কাহিনী। এরপরে চলো দেখি কাগজের মন্ড বা পাল্পের বিরঞ্জক পদার্থ। কাগজ তুমি তৈরি করছো। কাগজ হলো তৈরি হইছে বাদামি কালারের। ওই কাগজে লিখতে ইচ্ছা করবে না। সাদা কাগজ, চকচকে কাগজ তোমার ভাল লাগে। সো তাহলে কি ওই যে কালারটা তুমি উঠাইতে চাচ্ছ, বিরঞ্জক করতে চাচ্ছ, বিরঞ্জক হিসেবে ব্লিচিং এজেন্ট ইউজ করা হয় CaOClCl। ঠিক আছে? এটা ইউজ করা হয় ব্লিচিং তো না, সরি, হ্যাঁ, ব্লিচিং পাউডার ইউজ করা হয়। আচ্ছা। এবার যদি আসি আমরা যে ক্যালসিয়াম ক্লোরাইড, হাইপোক্লোরাইড ছিল। কাগজ তৈরির জন্য কুকিং লিকার হিসেবে কোনটা ইউজ করা হয়? আমরা জানি কুকিং লিকারে কি ছিল? Na2S, NaOH আর Na2CO3। যেহেতু Na2CO3 নাই তো এটাই বেস্ট অপশন। দেখো, তোমারে বারবার বলতেছি পারফেক্ট উত্তর তুমি নাও পাইতে পারো। কারণ হাজারী স্যারের বইতে ৩ টা দেওয়া আছে। কবির স্যারের ইচ্ছা হইছে ২ টা দিবে। সো তুমি যদি এখন স্কিপ করে আসো তুমি লস করতেছো। তুমি কাছাকাছি যেটা উত্তর আছে সেটাই কিন্তু নিতেছে কবির স্যার। আমরা বেশ কয়েকবার দেখলাম সেম কাহিনী। সো লস করো না পরীক্ষার হলে। আ ঠিক হইছে, পার্সিয়ালি ঠিক হইছে, দিয়ে দাও। আর কোন এর থেকে বেটার উত্তর নাই। পরীক্ষার হলে বলে কি? বেস্ট উত্তরটা দাগাও। কখনো বলে না যে উত্তর না দাগায় চলে যাও। যদি কখনো এরকম ব্ল্যাংক আসে সেটা হলো বাই মিস্টেক আসে। ঠিক আছে? ইচ্ছা করে কখনো স্যাররা ব্ল্যাংক দেয় না। সো এইজন্য সবসময় দাগানোর ট্রাই করবা। মানে সবগুলো দাগাবা না, যেগুলো পারবা না সেগুলো তো বাদ দাও। বাট বুঝতেছো যে এটা হতে পারে, তাও স্কিপ করে এসো না। ওকে? কোনটিতে সেলুলোজের শতকরা পরিমাণ বেশি? আমরা যারা হলো কোষ রসায়ন ভালো মতন পড়ছি, আমাদের একটা মুখস্থ আছে, একটা ছন্দ। তুলি কার মাতা? তুলি নামের একজন, কার মা এটা জিজ্ঞেস করা হয়েছে। তুলি কার মাতা? ভাই এটা দিয়ে কি হবে এখানে? এটা দিয়ে এটা হবে যে তুলাতে হলো সেলুলোজ থাকে 94%, ঠিক আছে? পার্সেন্টেজ সহ সিরিয়ালটা মনে থাকে। লিনেনে হলো তোমার সেলুলোজ থাকে 90%, ঠিক আছে? আরেকটা জিনিস 90% থাকে, তন্তুতে থাকে 90%। সো তন্তুটা আরকি ছন্দের মধ্যে ঢুকানো যায় নাই। ঢুকাইতে গেলে ছন্দটা নষ্ট হয়ে যাচ্ছিল। কাঠ, কাঠে হলো তোমার থাকে 60%, ঠিক আছে? সেলুলোজ। মাটিতে থাকে হলো সেলুলোজ কত পার্সেন্ট? মাটিতে সেলুলোজ থাকে 40 থেকে 70%। সো লাইক আমরা প্রথমটার দিকে ফোকাস করি 40%, ঠিক আছে? 40 থেকে 70%। আর তা দিয়ে হলো তৃণলতা, ঠিক আছে? তৃণলতাতে হলো তোমার সেলুলোজ থাকে কত পার্সেন্ট? তৃণলতাতে সেলুলোজ থাকে 30 থেকে 40%, ঠিক আছে? 30 থেকে 40%। সো মোটামুটি এই হলো এখানকার আমাদের জিনিস। তাহলে এখানে সবথেকে বেশি কোনটা? তুলা, দেখো অপশন আছে। কাঠ তো 60%, কাটতে হবে না। তুলাতে থাকে হলো সবথেকে বেশি সেলুলোজ। ওকে? 94%। কুকিং লিকার হিসেবে কোনটা ইউজ করা হয়? আমরা জানি কুকিং লিকার হিসেবে Na2CO, মানে Na যুক্ত ৩ টা সাবস্টেন্স, ঠিক আছে? Na যুক্ত ৩ টা সাবস্টেন্স, NaOH, Na2S, Na2CO3, ঠিক আছে? গেল। এরপরে যদি আসি, কুকিং লিকার এতবার আসছে, তবে তুমি একটু ব্লাক লিকারের সংকেতটাও পড়ে ফেলো, ঠিক আছে? কুকিং লিকারটা যখন ওই যে চেঞ্জ হয়ে বাদামি কালার হয়ে গেল, তখন ওকে ব্লাক লিকার ডাকতেছি। ব্লাক লিকারের সংকেতটাও একটু দেখে ফেলো, ঠিক আছে? ব্লাক লিকারের সংকেতটাও একটু দেখে ফেলো। আচ্ছা, কুকিং লিকার তাহলে কি? এই যে Na2S, Na2CO3 আর NaOH। তো ভাই NaOH মানে কি? ক্ষার না? সো তার মানে তুমি কি এটারে এইভাবে বলতে পারো না যে Na2S, Na2CO3 আর NaOH এর ক্ষারকীয় মিশ্রণ? আচ্ছা, গেল। পেপার শিল্পে বিরঞ্জক হিসেবে কোনটা ব্যবহার করা হয়? ভাই আমি তো পারি, ঢ্যাং করে বলতেছো যে CaOClCl। অপশনে তো CaOClCl নাই। তাহলে এবার কি অন্য একটা বিরঞ্জকও ইউজ করা হয়। সেটা হলো KMnO4, ঠিক আছে? CaOClCl না পাইলে KMnO4। কিছু না কিছু থাকবে। এই যে বিরঞ্জক হিসেবে কোনটা? এই জায়গায় KMnO4 নাই, তাহলে CaOClCl হবে। বাকি যেগুলো দেখতেছো বাকিগুলো সবই কিন্তু এই যে কুকিং লিকারের উপাদান হিসেবে ছিল। এরপর দেখি সিমেন্ট উৎপাদনের প্রধান কাঁচামাল কোনটা? সিমেন্ট উৎপাদনের ক্ষেত্রে তোমার আবার চুনাপাথর চলে আসে। চুনাপাথর ইউজ করা হয় সিমেন্ট উৎপাদনের ক্ষেত্রে। ক্যালসিয়াম কার্বনেট,
দিয়ে এটা দিয়ে গুঁড়া-টুড়া করে তারপরে মিশানো হয়। বিভিন্ন জিনিসের সাথে মিশায়ে সিমেন্ট তৈরি করে। সিমেন্টে অ্যালুমিনিয়াম থাকে। ওকে। সিমেন্টের মূল উপাদান কি তাহলে? দেখো, এই যে বললাম অ্যালুমিনিয়াম থাকে আবার চুনা পাথরও থাকে। চুনা পাথরের মধ্যে ক্যালসিয়াম থাকে। তার মানে হাইড্রেটেড সিলিকেট, ক্যালসিয়াম সিলিকেট আর অ্যালুমিনেট। ঠিক আছে? সো হাইড্রেটেড ক্যালসিয়ামও থাকে, অ্যালুমিনিয়ামও থাকে। এটা একটু খেয়াল রাখবা। হাইড্রেটেড মানে ওর সাথে পানি মিশাই তো সিমেন্টটা শক্ত করা হয়। সো বা আগের থেকেও কয়েক অণু পানি থাকে। এইটার কথা বলছে। সিমেন্টের কোন উপাদান দ্রুত জমাট বাঁধার জন্য দায়ী? তাহলে একটু খেয়াল করে রাখবা যে সিমেন্ট দ্রুত জমাট বাঁধে কেন? সিমেন্ট হলো আস্তে জমাট বাঁধে কেন? ধীরে জমাট বাঁধে কেন? এবং সিমেন্ট কালো হয় কেন? ঠিক আছে? বা কালারটা একটু গাঢ় কালারের হয় কেন? এই ৩ টা জিনিস একটু খেয়াল রেখো। সিমেন্ট হলো দ্রুত জমাট বাঁধে হলো CaO L2O3 মানে এই তুমি অ্যালুমিনিয়াম টাইপের সাবস্টেন্স যত দিবা শক্ত তত তাড়াতাড়ি হয়ে যাবে। আর তুমি যত জিপসাম বেশি দিবা তত বেশি আস্তে জমাট বাঁধবে। সো কোনটাই ভালো না। ঠিক আছে? ধরো তুমি এত দ্রুত জমাট বেঁধে গেছে ওই যে বারবার যেটা বললাম কাঁচ যদি দ্রুত ঠান্ডা করো ফেটে যাবে। সিমেন্ট যদি দ্রুত জমাট বাঁধাও ফেটে যাবে। ওই সিমেন্ট থাকবে না। ওর উপর দিয়ে একবার একটু হেঁটে গেলেই তো ওটা ফেটে যাবে। বা গাড়ি একটা গেলেই ফেটে যাবে। আর আস্তে যদি জমাট বাঁধাও ভাই আস্তে জমাট বাঁধলে অনেকদিন শক্তিশালী হবে। কিন্তু তুমি এমন জিপসাম মারছো যে তোমার বাসার সামনে সিমেন্টের একটা ঢালাই দেওয়া হইছে তুমি ১ বছর ধরে বাসা থেকে বের হইতে পারতেছ না। তো তাইলেও তো অতটাও তো আস্তে হলে হবে না। সো ২ টার একটা ব্যালেন্স করে দেওয়া হয় যেন বেশি দ্রুতও না হয়, বেশি আস্তেও না হয়। আচ্ছা, কালো হবে কখন? যদি হলো সিমেন্টের মধ্যে আয়রন থাকে তখন হলো কালো হয় সিমেন্টটা একটু। ওকে? সো তাহলে আমরা দেখলাম। সিমেন্টের কোন উপাদান ক্যালকেরিয়াস জাতীয় পদার্থ? ক্যালকেরিয়াস। ক্যালকেরিয়াস শব্দটা আসছে ক্যালসিয়াম থেকে। সো ক্যালসিয়াম জাতীয় পদার্থ ভাই তাহলে তুমি বুঝতেছো চুনা পাথর। ঠিক আছে? ক্যালসিয়াম কার্বনেট। চুনা পাথরের মতন ক্যালকেরিয়াস পদার্থ আর পাবা না। ঠিক আছে? আচ্ছা, জিপসামের সংকেত কোনটা? অলরেডি পড়ে ফেলছি খ CSO4.2H2O পানিটা কয় অণু দিছে খেয়াল কইরো। ক দাগায় দিও না তখন। নিচের কোনটা জমাট বাঁধে ধীরে ঘটে? এই যে জিপসামের কারণে সিমেন্ট জমাট বাঁধা ধীরে ঘটে আর এইটার কারণে দ্রুত ঘটে। ঠিক আছে? এটার কারণে দ্রুত ঘটে। সিমেন্ট জমাট বাঁধা দ্রুত ঘটে। আচ্ছা, সো গেল। সারা বিশ্বে সর্বাধিক কোন সিমেন্ট ইউজ করা হয়? সারা বিশ্বে সর্বাধিক হলো পোর্টল্যান্ড সিমেন্ট ইউজ করা হয়। ঠিক আছে? অনেক টাইপের সিমেন্ট আছে। পোর্টল্যান্ডটা সবথেকে বেশি ইউজ করা হয়। সিমেন্ট কারখানায় সৃষ্ট সবচেয়ে বড় দূষক কোনটা? সিমেন্ট বুঝতেছই। একটা সিমেন্টের প্যাকেট খুলছে, বস্তা খুলছে। ডাস্ট, ধুলাবালি ছড়ায় যাবে, সিমেন্ট ছড়ায় যাবে। সো ডাস্ট পার্টিকেল বাকি সবকিছুর থেকে ডাস্ট পার্টিকেল হলো সিমেন্ট শিল্পে বেশি পাবা তুমি ধুলাবালি। আর্জেলিয়াস বলতে বোঝাইতেছে কাদা। ক্যালকেরিয়াস হলো ক্যালসিয়াম টাইপের সাবস্টেন্স আর আর্জেলিয়াস বলতে বোঝাচ্ছে কাদামাটি টাইপের সাবস্টেন্স। তো কাদামাটিতে সবথেকে বেশি পাওয়া যায় অ্যালুমিনিয়াম। চুনাপাথর তো ক্যালকেরিয়াস এ তো উত্তর হবে না। চুনও হবে না, জিপসামও হবে না, অ্যালুমিনা কাদামাটিতে পাওয়া যায়। সো ওই হিসাবে আরকি অ্যালুমিনা দিছে। ক্যালকেরিয়াস পদার্থ কোনটা? আবারও বলতেছি ক্যালকেরিয়াস হলো চুনাপাথর। ঠিক আছে? চুনাপাথর হলো ক্যালকেরিয়াস আর আর্জেলিয়াস হলো অ্যালুমিনা। নামের সাথে মিলও আছে। অ্যালুমিনা, আর্জেলিয়াস। ওকে? আচ্ছা, কোনটা ক্লিংকারের উপাদান নয়? আচ্ছা, সিমেন্টের ক্লিংকারে তোমার সবই ইউজ করে, Na2O ইউজ করে না। কারণ তোমরা জানো যে সোডিয়াম খুবই নরম ধাতু, তাই না? আমি এইভাবে লজিক্যালি মনে রাখতাম যে সোডিয়াম ভাই এই সোডিয়ামটা এত নরম যে ভাই তুমি সিমেন্টে দিয়ে এটা তো লাভ নাই। সিমেন্ট কি তুমি নরম চাইতেছো না? সিমেন্ট চাইতেছো যে শক্ত হোক, পুরো একটা বিল্ডিং তৈরি করুক। তাহলে ক্যালসিয়াম সিলিকেট, ক্যালসিয়াম অ্যালুমিনেট, ম্যাগনেসিয়ামও নেওয়া যায়। ঠিক আছে? বাট সোডিয়াম নিয়ে তোমার কোনো লাভ নাই। সো সোডিয়াম অক্সাইড এটা হলো লাগে না। আচ্ছা। আ সিমেন্ট শিল্পের প্রধান কাঁচামাল কোনটা? সিমেন্ট শিল্পের প্রধান কাঁচামাল আমরা দেখে ফেলছি যে ক্যালসিয়াম অক্সাইড ছিল। হ্যাঁ, ক্যালসিয়াম অক্সাইড ছিল। তাই না? চুনাপাথর ছিল। আচ্ছা। তারপরে যদি দেখি আর্জেলিয়াস পদার্থ কি? আর্জেলিয়াস অ্যালুমিনা, ক্যালকেরিয়াস চুনাপাথর। ঠিক আছে? তারপরে যদি আসি নিচের কোনটা সিমেন্ট তৈরির প্রধান উপাদান নয়? নয় যেহেতু বলছে কপার দেখি নাই। সিমেন্টের মধ্যে কপার দেখি নাই। সিমেন্টের মধ্যে SiO2 ও ছিল, L2O3 ও ছিল। আচ্ছা, তোমরা এমনিতে বলতে পারো যে ভাই CaO তো হলো চুনাপাথর না। CaA তো চুনের পানি। তোমাদের এই চ্যাপ্টারে হাজারী স্যার বা যেকোনো স্যারই এই চুনের পানিটাকেই চুনাপাথর হিসেবে ট্রিট করছে। কারণ দিন শেষে গুঁড়া-টুড়া করে বিভিন্ন বিক্রিয়া হয়। সো ক্যালসিয়াম থাকলেই হলো আরকি বা ওরা এই ধারণা থেকে চুনাপাথর আর চুনের পানিটাকে মোটামুটি ধরছে, একই ধরছে। সিমেন্ট শিল্পে কোনটি কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়? সিমেন্ট শিল্পে চুনাপাথর, তাই না? সোডা অ্যাশ-ট্যাশ ওগুলো সব কাঁচের ভিতরে ছিল। ঠিক আছে? তারপরে পোর্টল্যান্ড সিমেন্টের প্রধান উপাদান কোনটা? পোর্টল্যান্ড সিমেন্ট দেখো সিমেন্টের মধ্যে কি বলছি? ক্যালসিয়াম থাকতে হবে, হাইড্রেটেড ক্যালসিয়াম সিলিকেট আর অ্যালুমিনেট, তাই না? তাহলে দেখি ক্যালসিয়াম থাকতে হবে, অ্যালুমিনিয়াম থাকতে হবে। এটা ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম নাই। এইটাতে ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম এই ২ টাতে আছে। বাট ভাই সালফার কই থেকে চলে আসলো? সালফার হবে না। তাহলে সালফার বাদ। অ্যালুমিনিয়াম নাই। তাহলে উত্তর একটাই বাকি থাকে। দেখো আমি কিভাবে খুঁজলাম? আমি ক্যালসিয়াম খুঁজছি, অ্যালুমিনিয়াম খুঁজছি। সালফার কই থেকে আসলো? সালফার তো হবে না, সিলিকন ছিল। সিলিকন খুঁজছি। তো তার মানে এই যে এই ৩ টা জিনিস আমরা খুঁজছি। ক্যালসিয়াম সিলিকেট আর হলো অ্যালুমিনেট। তাহলে হয়ে গেল। চামড়া কিউরিং এর প্রয়োজনীয়তা কি? কিউরিং মানে কি? কিউরিং মানে হলো লবণ মিশানো হইছে। ভাই লবণ দিলে কি হয়? তোমরা বাসায় দেখছো না যে লবণ দিয়ে একটা জিনিস রেখে দিছে বা সামথিং আচারের মধ্যে লবণ দিছে বা
সামুদ্রিক মাছগুলো লবণের ভিতরে স্টোর করে রাখে। কারণ কি? লোম তৈরি দূর করতে চায়, চর্বি দূর করতে চায় নাকি ব্যাকটেরিয়া মুক্ত রাখতে চায়? ব্যাকটেরিয়া মুক্ত রাখতে চায়। লবণ হলো ন্যাচারাল প্রিজার্ভেটিভ হিসেবে কাজ করে। কর্মমুখী রসায়নে পড়ছো। সো চামড়ার উপরে যখন লবণ দিয়ে রাখা হয়, কিউরিং করা হয়, তখন সেটা এনশিওর করা হয় যে চামড়াটার পানি যেন অতিরিক্ত পানি শোষণ করে নেয় লবণগুলো এবং তাহলে ব্যাকটেরিয়া জন্মাইতে পারবে না ওখানে। চামড়া ট্যানিং এর নিচের কোনটা ব্যবহৃত হয়? বর্তমানে চামড়া ট্যানিং এর যদিও চামড়া ট্যানিং এর ২ টা পদ্ধতি আছে। একটা হইছে পাইরোগ্যালল-ট্যালল ইউজ করে বিভিন্ন আ উদ্ভিদ গাছ থেকে রাসায়নিক পদার্থ কালেক্ট করে। রাসায়নিক ট্যানিং বলে ওইটাকে। আরেকটা আছে ক্রোম ট্যানিং আছে। তো ক্রোম ট্যানিং যেটা আছে, ক্রোম ট্যানিং টাতে ক্রোমিয়াম সালফেট ইউজ করা হয়। ঠিক আছে? ক্রোম ট্যানিং এ। চামড়া পিকলিং এ কত ভাগ H2SO4 ইউজ করে? অ্যাসিডিক মাধ্যম লাগে। তো সেই অ্যাসিডিক মাধ্যমের জন্য 1.5% H2SO4 ইউজ করা হয়। তাহলে চামড়া পিকলিং, পিকলিং মানে কি? আচার। আচার মানে কি? একটু অ্যাসিডিক রাখা। আচারের মধ্যে ভিনেগার মেশাই। তো চামড়ার তো আর আচার বানাইতেছি না। পিকলিং বলতে জাস্ট বোঝাইতেছে যে আমি এনভায়রনমেন্ট এ অ্যাসিডিক বানাইতেছি। সো চামড়ার জন্য H2SO4 লাগে। ঠিক আছে? আচ্ছা। আ ঢাকা শহরে কোন শিল্পের দূষণে পানি সবথেকে দূষিত হয়? ভাই বুড়িগঙ্গা পুরাটা নষ্ট হইছে চামড়া শিল্পে, ট্যানারি শিল্পের কারণে। চামড়া শিল্পকেই ট্যানারি শিল্প বলে। ঠিক আছে? এই চামড়া শিল্পের ক্রোমিয়াম এত বেশি বিষাক্ত পুরা পরিবেশ পুরা ধ্বংস করে দেয়। আচ্ছা ট্যানারি শিল্প বলতে চামড়া শিল্পই বোঝাইছে। এটার ক্ষতিকর উপাদান কোনটা? চামড়া শিল্পে কি ইউজ করলাম? ইউজই করলাম একটা পদার্থ আর এই পদার্থই পুরা দুনিয়া মানে দুনিয়া বলতে কি পুরা একটা নদী ধ্বংস করে দিতেছে। সো ক্রোমিয়াম। এরপরে যদি দেখি ট্যানারির ক্রোমিয়াম আয়ন ইটিপি এর কোন প্রক্রিয়ায় পৃথক করা হয়? ভাইয়া হোয়াট ইস ইটিপি? ইটিপি এর ফুল ফর্ম হলো ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট। আচ্ছা। সো ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট। ট্রিটমেন্ট করতেছি। প্ল্যান্ট মানে আবার গাছ ভাইবো না। প্ল্যান্ট বলতে এখানে একটা যন্ত্র বোঝাইতেছে বা একটা আ মেশিন হ্যাঁ, মেশিনই বোঝাইতেছে। তো এই মেশিনের মধ্যে ট্রিটমেন্ট করা হচ্ছে। কার ট্রিটমেন্ট করা হচ্ছে? ট্রিটমেন্ট করলে কি সেই জিনিসটা ভালো হয়ে যায়, খারাপ থেকে ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়, তাই না? তো ইফ্লুয়েন্ট মানে হলো তরল বর্জ্য। ইফ্লুয়েন্ট মানে কিন্তু গ্যাসও না, কঠিনও না। ইফ্লুয়েন্ট মানে হলো তরল বর্জ্য। তো তরল বর্জ্যটা ট্রিটমেন্ট করা হয় যে মেশিনের মধ্যে সেটাকে পরিষ্কার করা হয় যে মেশিন দিয়ে সেটাকে বলা হয় ইটিপি বা ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট। সো ক্রোমিয়াম তো পানির মধ্যে মিক্স অবস্থায় থাকে। তার মানে ক্রোমিয়াম একটা তরল বর্জ্য। তো ক্রোমিয়ামটাকে ইটিপি দিয়ে পৃথক করা হয়। বাট ইটিপির বেশ কয়েকটা মেকানিজম আছে। তার মধ্যে যেহেতু একটা আয়ন, তো আয়নটাকে তুমি খুব সহজে আলাদা করে ফেলতে পারবা। যাদের তড়িৎ রসায়নে পড়াশোনা আছে, পড়ছো তড়িৎ রসায়ন। তড়িৎ বিশ্লেষণ করলে কিন্তু আয়নগুলো ক্যাথোডের মধ্যে জমা হয়ে গেল। সো তুমি খুব সহজেই আলাদা করে ফেলতে পারবা। সূক্ষ্ম ছাঁকন-টাকন এই ক্ষেত্রে কাজে লাগে না। ঠিক আছে? আচ্ছা গেল। এবার যদি আসি টিডিএস এর পরিমাণ সবচেয়ে বেশি কোন বর্জ্যে? টিডিএস বলতে টোটাল ডিসলভড সলিড, তাই না? এই টার্মটা তোমরা পড়ছো হলো পরিবেশ রসায়নেও পড়ছো। সো টোটাল ডিসলভড সলিড পানিতে বেশি থাকে যেই জায়গায় হলো কি চামড়া শিল্পের বর্জ্য। কারণ চামড়া শিল্পের পুরা বর্জ্যটাই পানি রিলেটেড। পানির মধ্যে ফেলা হচ্ছে ক্রোমিয়াম। ডাইং শিল্পেও অত বেশি থাকে না। ইউরিয়া কারখানার ক্ষেত্রেও হলো হয় না। সিমেন্ট শিল্পেও হয় না। সিমেন্ট শিল্পে বাতাসে যাচ্ছে। ঠিক আছে? ডাইং শিল্পে কালারের কারণে টিডিএস বাড়ে না। টিডিএস বাড়ে এই যে ক্রোমিয়াম, হাবিজাবি এইসবের কারণে। সো চামড়া শিল্পের বর্জ্য। চামড়ার মূল রাসায়নিক উপাদান কি? আচ্ছা যেরকম কাগজের মূল রাসায়নিক উপাদান পড়লাম সেলুলোজ, চামড়ার মূল রাসায়নিক উপাদান আবার ট্যানিং মেরে দিও না। ঠিক আছে? ট্যানিং দিয়ে চামড়া হলো প্রক্রিয়াজাত করা হয়। কোলাজেন। চামড়াতে কোলাজেন থাকে। যারা কোষ রসায়ন ভালো করে পড়ছো তারা এটা বলতে পারবা যে কোলাজেন এটা হলো চামড়াতে থাকে। ওকে? ট্যানারি শিল্পের কোন বর্জ্যটি পানি দূষণের প্রধান উৎস? ভাই বলার অপেক্ষাই রাখে না ক্রোমিয়াম। ক্রোমিয়াম নিয়ে যেহেতু কথা হচ্ছে, ক্রোমিয়াম হলো 3 প্লাস তো আমরা ইউজ করি। এটা কিন্তু পরবর্তীতে টার্ন হয় মানে ইউজ করার পর এটা 6 প্লাস হয়ে যায়। 6 প্লাস হলো বেশি বিষাক্ত। এটা হলো বেশি বিষাক্ত। সো আ এটা বিষাক্ত তবে তাও বিষাক্তর মধ্যে কম বিষাক্ত। ঠিক আছে? সো এই হলো কাহিনী এখানে। এরপরে যদি আসি যে ঢাকা শহরে কোন শিল্পের মধ্যে পানি দূষিত হয় সবথেকে বেশি? চামড়া শিল্প বা ট্যানারি শিল্প বলেই ফেলছি। এরপরে যদি আসি চামড়া ট্যানিং এ কোনটি ব্যবহৃত হয়? ক্রোমিয়াম সালফেট এটাও আগে একবার সলভ করা প্রশ্ন। সো রিপিট হইছে। আচ্ছা গেল। চামড়া কিউরিং এর প্রয়োজনীয়তা কি? ব্যাকটেরিয়া মুক্ত রাখা। দেখো তাহলে তোমাদের রিভিশন হয়ে যাচ্ছে। কোনটা সেকেন্ডারি দূষক? হোয়াট ইস প্রাইমারি দূষক, সেকেন্ডারি দূষক? পরিবেশ রসায়নেও ছিল। এখানেও একবার মেনশন করছে কবির স্যার। সো প্রাইমারি দূষক হলো যারা একেবারে রেডিলি তৈরি হয়ে যায়। মানে শুরুতেই যেটা তৈরি হইছে সেটা হলো প্রাইমারি দূষক যে ইনস্ট্যান্ট তৈরি হইছে। আর সেকেন্ডারি দূষক হলো বাতাসের কোনো উপাদানের সাথে মিক্স হয়ে তারপরে এটা দূষকে পরিণত হইছে। তাহলে সেকেন্ডারি মানে সেকেন্ডারি হলো একটা বিক্রিয়া করে দূষক হইছে। তাহলে সেটাকে বলা হয় সেকেন্ডারি আর যে হলো আগের থেকেই দূষক সে হলো প্রাইমারি। সো এটা হলো বিক্রিয়া করে দূষক হইছে। বিক্রিয়া করে দূষক। সো গেল। তো এর মধ্যে এত কঠিন শব্দ তো দিয়ে ভাই হবে না। আমার পরীক্ষায় আসবে কোনটা প্রাইমারি দূষক, কোনটা সেকেন্ডারি দূষক। কেমনে পারবো? সো মনে রাখবা প্রাইমারি দূষকে হলো অক্সিজেন কম থাকে, সেকেন্ডারি দূষকে অক্সিজেন বেশি থাকে। কারণ ওই যে পরে বিক্রিয়া-টিক্রিয়া করছে অনেকগুলো অক্সিজেন একসাথে মিলিত হইছে। সো সেকেন্ডারি দূষক এখানে দেখো যার সব থেকে অক্সিজেন বেশি সে হলো এখানে সেকেন্ডারি দূষক। সেকেন্ডারি দূষক হলো O3। আরো কয়েকটা সেকেন্ডারি দূষক তোমরা দেখবা যে আমি যে টেকনিক বললাম সেটা দিয়েই তুমি পেয়ে যাবা। দেখবা যে SO3 একটা সেকেন্ডারি দূষক। মানে এই যে SO2 কিন্তু না। SO2 কিন্তু প্রাইমারি দূষক। কারণ ওর অক্সিজেন কম। অক্সিজেন যার বেশি তারা হলো
সেকেন্ডারি দূষক। ঠিক আছে? এটা একটা শর্টকাট টেকনিক। সব ক্ষেত্রে কাজে লাগবে না। কোনো সায়েন্টিফিক ও টেকনিক না। এটা টেকনিক একটা শর্টকাট টেকনিক। সূক্ষ্ম ছাঁকনি এটা দিয়ে কি করা হয়? সূক্ষ্ম ছাঁকনি দিয়ে কোন কিছু ছেঁকে আলাদা করা হয়। সো এই ক্ষেত্রে হলো তোমার ইউজুয়ালি কি করা হয় যে বাতাসের ধূলিকণা যেগুলো থাকে সেগুলো ছাঁকনি দিয়ে আলাদা করে ফেলা হয়। গ্যাস প্রবাহ থেকে ধূলিকণাগুলোকে পৃথক করে ফেলা হয়। কারণ ছাঁকনি দিয়ে কোনো তুমি কেমিক্যাল পদার্থ আলাদা করতে পারবা না। কেমিক্যাল পদার্থগুলো তো আরো অনেক ছোট থাকে। ধুলাগুলো একটু বড়, বড় থাকে, ছাঁকনিতে আটকায় যায়। সো ছাঁকনি থেকে তুমি ধুলা আলাদা করতে পারবা, বাট কোনো বিষাক্ত গ্যাস বলো বা কেমিক্যাল বলো এগুলো আসলে আলাদা করা পসিবল হয় না। এফজিডির মাধ্যমে কোনটি দূর করা যায়? এফজিডির ফুল ফর্মটা একটু জানতে হবে। এফজিডির ফুল ফর্ম হলো ফ্লু গ্যাস ডিসালফারেন্ট। ফ্লু গ্যাস বলতে খারাপ গ্যাস, ডিসালফারেন্ট তো ইউজুয়ালি খারাপ গ্যাস। দেখো তো এই চ্যাপ্টারের শুরু থেকে খারাপ গ্যাস কাকে ধরতেছি? সালফার অক্সাইডকে আমরা খারাপ ধরতেছি। সো সালফার মুক্ত করতে পারলেই আমার টেনশন অনেকখানি কমে যাবে। সো দেখো কোনো কিছু নিয়ে ঝামেলা নাই, সালফার নিয়ে সবার ঝামেলা। সো এফজিডির মূল টার্গেটই থাকে সালফার আমি মুক্ত করব গ্যাসটাকে। তো সালফার তাহলে অবশ্যই কোনটি দূর করা যায় না? অবশ্যই সালফার দূর করা যাবে দেখেই এর নাম ফ্লু গ্যাস ডিসালফারেন্ট। সালফারের সাথে, সাথে এখান থেকে হলো NOx ও দূর করে, CO2 ও দূর করে। বাট যেই জিনিসটা দূর করা যায় না সেটা হলো CO কার্বন মনোক্সাইড, এটা দিয়ে দূর করা যায় না। ওকে। এরপর যদি আসি আ আর এফজিডি তে দূর করে ভালো একটা ভালো জিনিস তৈরি করে, জিপসাম তৈরি করে। সো যেইসব কলকারখানায় এফজিডি তৈরি করে ইউজ করে তারা করে কি জানো? তারা ওই জিপসাম যে তৈরি হলো না গ্যাস পরিষ্কার করতে যেয়ে ওই জিপসাম আবার বিক্রি করে। সো লাভেই লাভ। ওকে, অর্থনীতি শিখাচ্ছি তোমাদেরকে। এবারে আসি কোন জাতীয় বর্জ্যের জন্য ইটিপি ব্যবহৃত হয়? বলেই ফেলছি। ইটিপির ফুল ফর্ম হলো ইফ্লুয়েন্ট। ইফ্লুয়েন্ট মানে তরল বর্জ্য। তরল বর্জ্যের জন্য ব্যবহৃত হয়। ইটিপি দিয়ে কি করা হয়? ইটিপি দিয়ে পানি পরিশোধন করা হয়। তরল বর্জ্য, তাই না? বায়ু দূষণও হবে না, শিল্প উৎপাদন বৃদ্ধি হবে না, অ্যাসিড বৃষ্টি রোধও হবে না। ইটিপি কি? ইটিপি হলো তরল বর্জ্য পরিশোধন। ক নাম্বার। সো একই প্রশ্ন ঘুরায় ফিরে অনেকবার জিজ্ঞেস করছি। ইটিপি কি? তরল বর্জ্য পরিশোধন যদি না থাকে, আমি এতগুলো সেম টাইপের প্রশ্ন কেন রাখছি? দেখো, তুমি পরিশোধন পাও নাই, প্রক্রিয়াকরণ পাইছো। ভাবতেছো আচ্ছা এটা কি দিব? স্কিপ করি। না ভাই, এটাই দিতে হবে। ঠিক আছে? এটা আমি তোমার মাথার মধ্যে আশা করি ঢুকাইতে পারছি। কাছাকাছি উত্তর পাইলে সেটাই তুমি দিবা। ৪ টা অপশন পড়ার পরে। ১ম উত্তরটা কাছাকাছি এইজন্য তুমি দাগায় দিবা সেটা না। ৪ টা অপশন পড়ে দেখতেছো আর কোন বেটার অপশন নাই, তাহলে ওটা তুমি দাগায় দাও। ওকে? সো কারণ একেক বইতে একেক রকম ভাবে লেখা থাকে। বাংলাদেশে কোন ধরনের শিল্প কারখানা স্থাপনের আগে ইটিপি দরকার? এতক্ষণ কি পড়াইলাম? সবথেকে বেশি তরল বর্জ্য পুরা ঢাকার পরিবেশ নষ্ট করে ফেলছে কি? ট্যানারি শিল্প বা হলো তোমার চামড়া শিল্প। সো তাহলে আল্টিমেটলি এইটা বসানোর আগে ইটিপি মাস্ট লাগবেই। ইটিপির ফুল ফর্ম কি? এটা তো শুরুতেই বলে দিছিলাম, এতক্ষণ এটা প্রশ্ন আসে নাই। ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট। সো ইফেক্টিভ এইসব যদি দেখো সাথে, সাথে ক্রস আ প্ল্যান্ট প্রোগ্রাম মানে যাই হোক পড়ো। তোমার ৩ টা শব্দ আছে, ৩ টা শব্দের বিভিন্নভাবে চেঞ্জ করে দেখবা যে মনে হবে যে আরে এটাই উত্তর। তো এটা যেন মনে না হয় এইজন্য ভালো করে হলো তোমার দেখতে হবে, পড়তে হবে। আচ্ছা, সো গেল। বর্জ্য ব্যবস্থাপনায় কোনটি লাগে? বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে ৩ টা আর লাগে। ৩ টা আর দিয়ে কি বোঝাই? ৩ টা আর হলো থাকে সেটা হলো রিডিউস ওয়েস্ট মানে তুমি অপচয়ই কম করবা বা যে একটা জিনিস ফেলে দিবা কম, ওটা বারবার ইউজ করার ট্রাই করবা। তারপর হলো সেটা তুমি রিইউজ করবা, ওই যে বারবার ইউজ করার ট্রাই করবা সেটা বললাম। রিডিউস করবা, রিইউজ করবা। হচ্ছে না, নষ্ট হয়ে গেছে, এমন খারাপভাবে নষ্ট হয়ে গেছে, তাহলে সেইটা তুমি রিসাইকেল করে ফেলো। ওইটা দিয়ে আরো বেটার কিছু বানাও বা ওইটা দিয়ে কাজের কিছু বানাও। ঠিক আছে? হ্যাঁ, রিসাইকেল তুমি না করতে পারলে এট লিস্ট হলো আ ভাঙাড়ি নিয়ে যায় না? ওরা তো এগুলো দিয়ে রিসাইকেল করে, নতুন করে জিনিসপাতি তৈরি করে, ওখানে দিয়ে দাও। সো শুধু ধরো মাটিতে পুঁতে ফেললা বা এইসব কোনো কিছু করো না। তো রিডিউস, রিইউজ, রিসাইকেল। এবার আসি ট্যানারির ক্রোমিয়াম আয়ন ইটিপি থেকে পৃথক করা যায়। এটা পড়লাম। তড়িৎ বিশ্লেষণ। বাকিগুলো কোনটাই কাজ হয় না। ছাঁকনি-টাকনি দিয়ে এটা কোন কাজ হবে না। আচ্ছা, কোনটি কাগজ রিসাইক্লিং এর একটা পদ্ধতি? দেখো ওই যে সেম কাহিনী। কাগজ রিসাইক্লিং। ধরো তুমি কাগজ ওই যে দিস্তা ধরো কেজি দরে বিক্রি করে দাও না তুমি। দিস্তা ধরে তো আর বিক্রি করো না। তুমি হলো ভাঙাড়ির কাছে কেজি দরে বিক্রি করে দাও। সো কেজি দরে যখন বিক্রি করো, তুমি কি পরিষ্কার কাগজ দাও নাকি হলো লেখালেখি কাগজ দাও? পুরা লিখতে যে জিনিস নষ্ট হয়ে গেছে ওই কাগজ দাও। অবশ্যই লেখালেখির কাগজ দাও। তো ওই কাগজ কি ও যদি রিইউজ করতে চায়, আরেকজনের কাছে খাতা বিক্রি করতে গেছে, খাতা খুলে দেখতেছে যে তোমার লেখা। ও কি ওই খাতা কিনবে? কিনবে না। সো তাহলে সবার আগে ওরা যেই কাজটা করে সেটা হলো ওই কাগজটা ডি-ইঙ্কিং করে। ডিই মানে কি? কোন শব্দের শুরুতে ডিই থাকে মানে ওটা বাদ দেওয়া। যে ডিঅক্সি রাইবোজ তার মানে কি? রাইবোজের ২ নাম্বার কার্বনে অক্সিজেন থাকে না। ডিহাইড্রোজিনেজ, হাইড্রোজেন বাদ দিয়ে দেয় যে এনজাইম তারে বলে ডিহাইড্রোজিনেজ, তাই না? সো ডিহাইড্রেশন মানে কি? পানি দেহ থেকে চলে যাওয়া, ডিহাইড্রেশন পানির অভাব, তাই না? সো তাহলে ডি-ইঙ্কিং মানে কালি দূর করা হয়। ঠিক আছে? কালি দূর করা হয়। এটা আগে ১ম স্টেপ।
আচ্ছা, শতভাগ রিসাইকেল করা যায় ২ টা জিনিস তোমাদের বইয়ের মধ্যে। শতভাগ রিসাইকেল করা যায় ২ টা জিনিস। ২ টাই ক দিয়ে শুরু হইছে। এক হলো কপার আর একটা হলো কাঁচ। এই ২ টা জিনিস শতভাগ রিসাইকেল করা যায়। সো এটা একটু দেখো কপার আছে এখানে। কোনটা নবায়নযোগ্য জ্বালানি নয়? নবায়নযোগ্য জ্বালানি বায়ুশক্তি নবায়নযোগ্য, সৌরশক্তি নবায়নযোগ্য, জোয়ার ভাটাও নবায়নযোগ্য। প্রাকৃতিক গ্যাস একবার পুড়ায় ফেললে ও শেষ। ও কার্বন ডাই অক্সাইড হয়ে গেছে। ও আর নবায়নযোগ্য না। সো এটাই। আ এরপরে যদি দেখি রিসাইক্লিং বা পুনঃপ্রক্রিয়াকরণ কি? নতুন চক্র তৈরি না, পদার্থ বিশুদ্ধ করার প্রণালী বিশুদ্ধ করে না। পরিত্যক্ত বস্তুকে পুনরায় ব্যবহার করা। এইটা হলো কথা যে পুনরায় ব্যবহার যেন করতে পারি সেটা এনশিওর করে রিসাইকেল। রঙিন বস্তু তৈরি করাও আমাদের টার্গেট না, এগুলো না। ওকে? ন্যানোকণার পরিসর কত? ন্যানোকণার পরিসর হলো ১ থেকে ১০০ ন্যানোমিটার। একে ন্যানোকণা বলা হয়। আচ্ছা, এবার যদি আসি যে ন্যানো অবস্থায় ধর্মের পরিবর্তন কি? মেইন ন্যানো অবস্থার যে কাহিনীটা হয় সেটা হলো দেখো যে একটা বা ছোট ধরো একটা এরকম বক্স আছে, ঠিক আছে? এই একটা ঘনক ধরলাম। এই ঘনকের ক্ষেত্রফল ধরলাম যে এই ঘনকের হলো এইদিকে ১০ মিটার, ১০ মিটার, উচ্চতা ১০ মিটার, প্রস্থ ১০ মিটার। তাহলে ঘনকের হলো আয়তন ক্ষেত্রফল কত? আমরা ক্ষেত্রফলের সূত্র জানি 6a স্কয়ার। কেন ভাই এটা করাইতেছি একটু পরেই বুঝবা। তো 610 স্কয়ার তার মানে আল্টিমেটলি ১০০ ৬০০ মিটার স্কয়ার। এই ঘনকের ক্ষেত্রফল হলো ৬০০ মিটার স্কয়ার। এখন এই ঘনকটাকে এই বরাবর ধরো যে ১০ টা ভাগে ভাগ করলাম। মানে ১০ টা হয়তো দাগ দিতে পারলাম না। সো ধরলাম যে এই বরাবর আর এই বরাবর মানে প্রত্যেকটাকে ১০ টা হলো ক্ষুদ্র, ক্ষুদ্র ভাগে ভাগ করতেছি। ১০ টা ক্ষুদ্র, ক্ষুদ্র এমনভাবে ভাগ করলাম যেন প্রত্যেকটার ১, ১ আর হাইট ১ হয়। তার মানে ১০০ টা তার মানে কি? এখান থেকে আমি কয়টা পাবো কিউব? ১০০০ টা কিউব পাবো। ঠিক আছে? এখান থেকে আমি ১০০০ টা কিউব পাবো। প্রত্যেকটা যদি ১০, ১০ করে কাটি ১০০০ টা কিউব পাবো। ১০০০ টা কিউব কেমন? তাদের হলো ১ মিটার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। সো তার মানে তার কি 6a স্কয়ার ক্ষেত্রফল যদি করি ওই ১০০০ এর ক্ষেত্রফল যদি করি 6a স্কয়ার যদি করি তার মানে 6 ইনটু 1 স্কয়ার সো আল্টিমেটলি কত হবে দেখো ৬০০০। তুমি এখন দেখো যে টুকরা করার আগে যখন ক্ষেত্রফল ছিল তখন ৬০০ মিটার স্কয়ার ছিল। তুমি যখন টুকরা করে ফেললা তখন সেটা হয়ে গেল ৬০০০ মিটার স্কয়ার। মানে ক্যান ইউ ইমাজিন ১০ গুণ বেশি ক্ষেত্রফল বেড়ে গেল। এবং কেন? কোন জায়গা থেকে আসতেছে? তুমি যখন কাটতেছো তখন কি হইছে ভিতরের জিনিসগুলো বের হয়ে আসতেছে না। ক্ষেত্রফল তো খালি বাইরেরটা থাকতেছে না। ভিতরে যেই অংশগুলো দেখা যাচ্ছিল না, যে কিউবগুলো ভিতরে ছিল, ওর ক্ষেত্রফলও এখন বাইরে চলে আসলো না। সো ন্যানো কণা এই কারণেই ন্যানো কণা মানে যখন একটা কণাকে ছোট করা হয়, তখন তার বেশি ক্ষেত্রফল এক্সপোজড হয়। তার বেশি ক্ষেত্রফল বাইরে চলে আসে। একটা বড় জিনিস বাইরে থেকে যতটুকু ময়লা হবে ওটা গুঁড়া হয়ে গেলে কি ওর ভিতরের অংশটুকু বাইরে চলে আসতেছে না। সো তার মানে ওর ক্ষেত্রফল যে বেড়ে যায় এই কারণেই ওর সবকিছু চেঞ্জ হয়ে যায়। বৈদ্যুতিক বলো, চৌম্বক বলো, অপটিক্যাল বলো সবকিছু ওর ক্ষেত্রফলের জন্য চেঞ্জ হয়। স্থূল বস্তু আর ন্যানো কণা উভয়ের জন্য একই। ভাই ২ জনেরই ধরো তুমি একটা ওই যে দেখাইলাম আগের যে কিউবটা, ওর যখন পুরাটা হোল ছিল, মানে একসাথে ছিল, তখন ওর ওজন ছিল ধরলাম ১০ কেজি। তুমি কাটার পরে প্রত্যেকটা যদি একসাথে যোগ করো, ওজন ভর ঠিকই থাকবে। ওজন বলতে ভর। ভর ঠিকই থাকবে। সো স্থূল বস্তু বলো আর ন্যানোকণা বলো ভর সেমই আছে। কিন্তু কোয়ান্টাম ডট, ফুলারিন, গ্রাফিন এগুলো সবই ন্যানোকণার ফলে হয়। এগুলো কখনো স্থূল বস্তু দিয়ে পসিবল না। সো ভর একই থাকবে। ন্যানোকণার বৈশিষ্ট্য ৯ কোনটা? পরমাণু সমূহের চেয়ে আকারে ছোট, ইউভি আলোতে দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। দৃশ্যমান আলোতে দেখা যায় না? হ্যাঁ, দেখা যায় না। প্যারাচৌম্বক ধর্ম প্রদর্শন করে? হ্যাঁ, প্রদর্শন করে। এগুলো সব ঠিক আছে। তার মানে ১ম টা ঠিক নাই। ১ম টা হলো উত্তর যেহেতু বৈশিষ্ট্য ৯ চাইছে। এটার কারণ কি? তুমি যদি দেখো পরমাণুর আকারগুলো হয় ইউজুয়ালি হলো ১ ন্যানোমিটারের মতন আকার হয়। সো পরমাণু হয় খুবই ছোট। পরমাণু ধরো ২-৩ টা পরমাণু মিলে ধরো ২-৩ ন্যানোমিটার হয়ে একটা অণু তৈরি করে। অণু হয় আরেকটু বড়। আর এই অণু থেকে বড় থাকে ন্যানোকণা। ঠিক আছে? এই অণু থেকে বড় থাকে ন্যানোকণা। সো যারা জানো না একটু জেনে রাখো। ন্যানোকণা কিন্তু পরমাণু অণুর থেকে আবার ছোট না। ভাই ন্যানোকণা তো পরমাণু অণু দিয়েই তৈরি হইছে। ন্যানোকণা তো কিছু না কিছু দিয়ে তৈরি হইছে, তাই না? ন্যানোকণা অনেকগুলো পরমাণু দিয়ে তৈরি হইছে। বাট তাই বলে এত বড় ধরো কলম এত কিছু এতগুলা অণু দিয়ে তৈরি হয় নাই। ওগুলো আরেকটু ওগুলো ছোট বাট তাও পরমাণু অণু লেভেলের ছোট না। ওদের থেকে একটু বড়। ওকে? সো গেল। আ তাহলে গেল। এবার দেখি সানস্ক্রিন লোশনে কোন ন্যানো পার্টিকেল ইউস করা হয়? সানস্ক্রিন লোশন যদি সানস্ক্রিনের ইউভি রশ্মি তোমার বডিতে বেশি, বেশি পড়ে তাহলে তোমার স্কিন ক্যান্সার হতে পারে। আমাদের মতন কালো যারা আছি, হ্যাঁ, আমরা বেঁচে গেছি। আ আমাদের মেলানিন আমাদেরকে প্রোটেক্ট করে। বাট যারা অতিরিক্ত ফর্সা তারা কিন্তু সানস্ক্রিন ইউস করা ভালো যদি বেশি রোদে যায়। কারণ তাহলে তোমার নাইলে স্কিন ক্যান্সার হতে পারে। তো জিংক অক্সাইড মিশানো থাকে সানস্ক্রিনের মধ্যে। জিংক অক্সাইডটা ওই ইউভি লাইটটা শোষণ করে নেয়, নিয়ে তোমাকে প্রোটেক্ট করে। ওকে? তোমার স্কিনকে প্রোটেক্ট করে। নিচের কোনটা ন্যানোকণা সংশ্লিষ্ট নয়? আচ্ছা, এটা যদিও হলো মেডিকেল ১৬-১৭ সালের প্রশ্ন। তখন বইতে কোয়ান্টাম ডট এই জিনিসটা হলো তোমার আ ন্যানোকণার ভিতরে দেওয়া ছিল না। ঠিক আছে? যতদূর মনে পড়ে এটা তখনকার দিনে সরি ফুলারিন হলো তখন ন্যানোকণার ভিতরে দেওয়া ছিল না। কোয়ান্টাম ডট ছিল, গ্রাফিন ছিল, সেমিকন্ডাক্টর ছিল। ফুলারিনটা তখন দেওয়া ছিল না। বাট বর্তমানে তুমি বই খুঁজে ভাববা যে, "আরে ভাই ফুলারিন তো দেওয়া আছে।" এক্কেবারে বড়, বড় করে লেখা আছে ফুলারিন একটা ন্যানোকণা। সো
১৬-১৭ সালে ছিল না। ওই সময় ঘ উত্তর নেওয়া হইছিল। ঠিক আছে? ওই সময় ঘ উত্তর নেওয়া হইছিল। বাট বর্তমানে এই প্রশ্ন আসার কোন সম্ভাবনা নাই। কারণ বর্তমানে ফুলারিন সুন্দর করে লেখা আছে যে কোয়ান্টাম ডট, গ্রাফিন, ফুলারিন এগুলো সবই হলো ন্যানোকণার ভিতরে পড়ে। ওকে? আচ্ছা। আকারের দিক থেকে কোনটা সঠিক? দেখায় ফেলছে অলরেডি। পরমাণু, পরমাণুর থেকে বড় হলো অণু, অণু থেকে বড় হলো ন্যানোকণা। ওকে? কোন বৈশিষ্ট্য স্থূলকণা আর ন্যানোকণা উভয়ের জন্য একই? ওদের হলো ভর একই বলছিলাম যে ন্যানোকণা, স্থূলকণা ২ জনের ভর একই। আচ্ছা, ভর যদি একই হয় অর্থাৎ m যদি একই হয়, ওদের আরেকটা জিনিস এক, ওদের হলো আয়তনও এক হয় ইউজুয়ালি। ক্ষেত্রফলটা আলাদা হয় বাট আয়তন তো ভাঙার পরেও সেম থাকবে। ক্ষেত্রফল এক হয়। তো m আর v এক। আমরা তো জানি যে ρ = m/v। যার m ও এক, v ও এক তার তো আসলে কি? ρ ও এক। ঠিক আছে? ঘনত্বও এক। সো তার মানে এই ন্যানোকণা আর স্থূলকণার এই ৩ টা জিনিস এক থেকে যায়, বাকি সবকিছু চেঞ্জ হয়ে যায়। ভর এক থাকে, আয়তন এক থাকে, ঘনত্ব এক থাকে। পরিবাহিতা বলো, দৃঢ়তা বলো, সক্রিয়তা বলো, চৌম্বকত্ব বলো, পরিবাহিতা তো বললামই। মানে বাকি যত কিছু আছে কালার সবকিছু চেঞ্জ হয়। খালি এই ৩ টা জিনিস এক থেকে যায়, ভর, আয়তন আর ঘনত্ব। সো এখানে ঘনত্ব আছে, ঘনত্ব। আচ্ছা, স্বর্ণের ন্যানো পার্টিকেলের ক্ষেত্রে নিচের কোনটা সঠিক? স্বর্ণের ন্যানো পার্টিকেলের ক্ষেত্রে সঠিক চাইছে। সো আমরা ভুলগুলো আগে ধরি। স্বর্ণের ন্যানো কণার রং হলো কমলা। না, স্বর্ণের ন্যানো কণার রং হলো লাল। তারপরে স্বর্ণের কণার তড়িৎ পরিবাহিতা বেশি। আসলে হলো ন্যানো স্বর্ণের কণার তড়িৎ পরিবাহিতা বেশি না। ন্যানো হওয়ার পরেও এটা ওর বেশি হয় না। এটা হলো কমই থাকে। আর তারপরে হলো তোমার ওর স্বর্ণের গলনাঙ্ক সাধারণ স্বর্ণের গলনাঙ্কের চেয়ে অপেক্ষা অনেক বেশি। না, সাধারণ স্বর্ণের গলনাঙ্ক আরো স্বর্ণটাকে ন্যানো করছি মানে ছোট করছি। ছোট জিনিস সহজে গলানো যায়। সো টুকরা, টুকরা করে ফেললে সহজে গলে যায়। তার মানে ওর গলনাঙ্ক আরো কম থাকে। দেখা যায় যে ন্যানো স্বর্ণের গলনাঙ্ক ৩০০ মতন হয়। যেখানে আসল স্বর্ণ মানে বড় স্বর্ণের গলনাঙ্ক ১০০০ এর উপরে। সেখানে এটা ৩০০ মাত্রতে হয়ে যায়। সো অবশ্যই কমে যায়। তাহলে এগুলোর একটাও হচ্ছে না। ঠিক আছে? এগুলোর একটাও সঠিক না। সঠিক হলো লাস্টেরটা যে চৌম্বক ধর্ম প্রদর্শন করে। বললাম না যে ন্যানোর ক্ষেত্রফল বেড়ে যায়। তখন হলো চৌম্বক ধর্মগুলো প্রদর্শন করে। ঠিক আছে? চৌম্বক ধর্ম প্রদর্শন করে। আচ্ছা। ১ ন্যানোমিটার সমান কত? ফিজিক্সের প্রশ্ন। 10⁻⁹ ঠিক আছে? যাদের একটু মনে রাখতে সমস্যা হবে আ n দিয়ে 9 তাহলে 10⁻⁹ মিটার। ওকে? গেল। কৃত্রিম পেসমেকার যন্ত্রে কোনটা ব্যবহার করা হয়? কৃত্রিম পেসমেকারে লিথিয়াম ব্যাটারি ইউজ করা হয়। লিথিয়াম আয়ন বইলো না ভাই, লিথিয়াম আয়ন ব্যাটারি রিচার্জেবল। লিথিয়াম আয়ন ব্যাটারি মোবাইলে ইউজ করা হয়। তড়িৎ রসায়নে এটা পড়াইছিলাম। যদি এটাই হতো যে তুমি যদি বলো যে পরীক্ষার হলে লিথিয়াম আয়ন ব্যাটারি, আমি যদি তোমার ওই পরীক্ষা নিতাম, আমি তাহলে প্রশ্ন করতাম, জীবনে দেখছো কোন পেশেন্ট হলো পেসমেকার দিয়ে বা চিন্তা করো একজন পেসমেকার লাগাইছে, মোবাইলের চার্জার দিয়ে বুকে চার্জ দিতেছে। তো এটা তো হয় না, তাই না? যখন চার্জ হয়ে যাবে তখন কি বুকের মধ্যে লিখা উঠবে 100% লাভ, তাই না? তো সেটা তো উঠবে না। সো তার মানে বুকে রিচার্জেবল ব্যাটারি দেওয়া যাবে না, লিথিয়াম ব্যাটারি দিবে। ঠিক আছে? লিথিয়াম ব্যাটারি দিবে, নিকাডও না, শুষ্ক ব্যাটারিও না। ঠিক আছে? সো গেল। এই তো তাহলে তোমাদের আজকের আ এই চ্যাপ্টারের এই কয়টাই প্রশ্ন ছিল যেগুলো ইম্পোর্টেন্ট। আরো কিছু প্রশ্ন ছিল যেগুলো রিপিটিটিভ বা হলো আ ওভারঅল তোমাদের এই চ্যাপ্টার গুলোর মধ্যে ডিসকাস করা হয়ে গেছে। সেগুলো তাও তোমরা অবশ্যই একবার অনুশীলনী প্লাস বইটা রিডিং দিয়ে দেখবা। অনুশীলনী প্লাস নিয়ে কোনো কনফিউশন থাকলে আমাদেরকে জানাও, গ্রুপে জানাও। আমরা কনফিউশন গুলো ক্লিয়ার করে দেব ইনশাআল্লাহ। ঠিক আছে? আল্লাহ হাফেজ।